ডেকে নেব আমাদের সমস্ত অংশগ্রহণকারী বন্ধুদের, আর তার সঙ্গে ডেকে নেব আমাদের দ্বিতীয়ার্ধের যিনি বক্তা, আমাদের আমন্ত্রিত বক্তা, তাকেও একটু সামনে ডেকে নেব। তার জন্য লোস হিস্পানোফিলোসের তরফ থেকে দুটি ছোট্ট উপহার আছে। আমি ইন্দ্রাণী এবং সোমাকে ডেকে নিচ্ছি। শ্রী শিশির রায়, তাকে হিস্পানোফিলোসের তরফ থেকে আমরা আমাদের সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। তাকে উপহার হিসেবে আমরা দিচ্ছি লোস হিস্পানোফিলোসের যে সাহিত্য প্রয়াসগুলি আছে তারই কিছু বই। একটু বলে রাখি, এই বইগুলির প্রকাশক হিস্পানোফিলোসের সব বইয়ের মতো এই বইগুলির প্রকাশক অনুষা। আমরা যারা আছি, আমরা খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি শ্রী শিশির রায়ের বক্তব্য শুনতে। লোরকার 125তম জন্মবর্ষ উপলক্ষে আনন্দবাজার পত্রিকায় ওর একটি লেখা আমাকে খুব মুগ্ধ করেছিল। এখন পরিচয় এবং সেই পরিচয় বন্ধুত্বে পরিণত হয়েছে আশা করছি। উনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে রয়েছেন। উনি আমাদের বলবেন সিনেমায় লোরকা নিয়ে। এটি আমার মনে হয় অত্যন্ত আগ্রহ উদ্দীপক একটি বিষয়। উনি বক্তব্য শুরু করছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। লোস হিস্পানোফিলোসের উদ্যোগে এবং আমন্ত্রণে আমার আজকে এখানে আসা এবং আপনাদের সবাইকে আমি আমার অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং যথাযোগ্য সম্ভাষণ জানাই। আপনারা ভেবেছেন যে এই বিষয়টা, যে বিষয়টা লেখা আছে পিছনে ব্যানারে, সেটা নিয়ে আমি কিছু বলতে পারার যোগ্য, সেটা আপনারা ভেবেছেন এবং আমাকে ডেকেছেন এখানে। এর জন্য এটা একটা খুব বড় সম্মান, এটা খুব বড় একটা সুযোগ। তার কারণ এক তো এ বছরটা আমরা সবাই জানি যে ফেদেরিকো গার্সিয়া লোরকার জন্মের 125 বছর পূর্ণ হলো গত 5 জুন। এই অগাস্ট আমাদের কাছে লোরকার দিক থেকে দেখলে একটা মন খারাপের মাস। এই অগাস্টেই তার চলে যাওয়া, সেদিনটাও সামনে আসছে 18-19 অগাস্ট। তো এত বছর তো কেটে গেছে। তারপরে 1898-এ লোরকার জন্ম, 1936-এ তার চলে যাওয়া, মাত্র 38 বছরের একটা জীবন। কি আছে সেই জীবনে যার জন্য আমরা আজ এত বছর পরেও কোথায় স্পেন, কোথায় তার দক্ষিণের আন্দালুসিয়া, আমরা সেই কবিতায়, যে এত কবিতায় আমরা তার এত রূপকল্প পড়লাম, শুনলাম, জানলাম। অলিভ গাছ, জলপাই গাছ, বিস্তীর্ণ প্রান্তর, তার মধ্যে বয়ে যাওয়া হাওয়া। এই প্রকৃতিও তো আমাদের জানা নয়, আমাদের চেনা নয়, আমাদের দেখা নয়। তবু কোন টানে আমরা লোরকাকে ভালোবাসি, লোরকার চর্চা করি। এই যে আপনারা এত মন দিয়ে, এত মনোযোগ দিয়ে এবং প্যাশন দিয়ে শহরে স্প্যানিশ ভাষা ও সাহিত্য এবং বিশেষত লোরকার চর্চা শুধু বজায় রেখেছেন বললে ভুল হবে, আপনারা জীবনের একটা অঙ্গ করে নিয়েছেন। এটা কিভাবে হলো, কেন হলো, কোথায় হলো, কি করে হলো, সেইটা জানলে খুব আশ্চর্য লাগে, সেটা ভাবতে গেলে আর কি। এক তো আমরা কবিতা ভালোবাসি, আমরা কবিতার দেশের মানুষ। এই বাংলাদেশ, এই বঙ্গভূমি কবিতার জায়গা, নাটকের জায়গা, পরে পরে চলচ্চিত্রের জায়গা হয়েছে। আমরা যেভাবে রবীন্দ্রনাথ পড়ি, আবার আমরা যে প্রেমে লোরকাকে পড়ি, আমরা যে প্রেমে নেরুদাকে পড়ি, এগুলো এক অদ্ভুত একটা মিস্ট্রি আমার কাছে মনে হয়, যে কার যে কখন কোন টানে কাকে ভালো লেগে যায়, কেন যে ভালো লেগে যায় এবং কেন সেই চর্চাটা অব্যাহত থাকে, রয়ে যায়, বয়ে যায়। এটা সত্যি খুব মিস্ট্রি একটা।
তাই না? এটা তো সবসময় ব্যাখ্যা করা যায় না। আমি ভালোবাসি এটুকু বলা যায়, সবসময় কেন যে ভালোবাসি, কিভাবে যে ভালোবাসি, এটা অত মুখ ফুটে বলা যায় না। আমার আজকে বলার বিষয় সিনেমায় লোরকা, এখানে লেখা আছে। সিনেমাটা আমার খুব পছন্দের একটা ক্ষেত্র। আপনারা যেমন কবিতা, আপনারা যেমন নাটক, আপনারা যেমন অনুবাদ, এইগুলো আপনারা খুব কমফর্টেবল ফিল করেন এতে, আপনাদের এটা প্যাশনের জায়গা। সেরকম আমার খুব প্রিয় একটা ক্ষেত্র হচ্ছে সিনেমা। সিনেমা নিয়ে আমি কিছু পড়াশোনাও করেছি, প্রাতিষ্ঠানিক পড়াশোনা। আমি নিজে এমনিতে ইংরেজি ভাষা সাহিত্যের ছাত্র ছিলাম, এবং তারপরে আমার কিছু চর্চা হয়েছে সিনেমার যে মেকিং সংক্রান্ত যে দিকটা। ফিল্ম স্টাডিজ আমি পড়িনি, সেটাকে একাডেমিক ডিসিপ্লিন হিসেবে আমি পড়িনি। আমি পড়েছি একদম ছবি চলচ্চিত্র তৈরি করার যে জায়গাটা, ডিরেকশন, চিত্রনাট্য লেখা, সেই জায়গাটা আমি পড়াশোনা করেছি কলকাতার একটা ফিল্ম স্কুল থেকে। এবং সেই সূত্রেই সাহিত্য, চলচ্চিত্র, এই জায়গাগুলো আমার খুব খুব পছন্দের একটা জায়গা। আজও আমি চেষ্টা করি প্রত্যেক দিন। এখন আমি খবরের কাগজে কাজ করি গত 10 বছর ধরে। খবরের কাগজ সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ কাজের, চরিত্রের দিক থেকে। তার মধ্যে অন্যরকম একটা ব্যস্ততা থাকে, অন্যরকম একটা খুব তাড়াহুড়ো থাকে। সবসময় সব কিছু পারা যায় না, বন্ধুকৃত্য করতে পারা যায় না। অনেক সময় অনেকের সঙ্গে দিনের পর দিন দেখা হয় না, কাজটা এত সময় নিয়ে নেয় বা এত কিছু অধিকার করে নেয়। কিন্তু এত কিছুর পরেও আমি রোজ চেষ্টা করি কোনো একটা ছবি ঘরে ফিরে দেখার। রোজ পুরো একটা ছবিও হয়তো দেখতে পারি না, কিন্তু যদি দুদিনেও একটা ছবি দেখা যায় তাও আমি দেখব। যদি একটা দৃশ্যও আমি দেখতে পারি তবু আমি দেখব। আমি যদি মেট্রোতে ফিরতে ফিরতে কাজ শেষে তখনও যদি আমি পারি, আমি একটা ক্লিপিং আমি দেখব। তো এটা হচ্ছে আমার ছবি বা চলচ্চিত্রের একটা ভালো লাগার জায়গা। আর সেদিক থেকেই আমি ভেবে নিয়েছিলাম যে যদি একটু লোরকা এবং সিনেমাতে লোরকা, সিনেমায় লোরকার কাজ, এই যে এত কবিতা, এই যে এত নাটক, এইগুলো চলচ্চিত্রে কিভাবে এসেছে, কতটা এসেছে কিনা, সেইগুলো নিয়ে যদি একটু কিছু ভাবনা বিনিময় করা যেত। এটাকে আপনারা একেবারেই আজকে বক্তৃতা, ভাষণ এইভাবে ভাববেন না প্লিজ। আমি এইভাবে কোনো রকম কিছু বলবার জন্য তৈরি হয়ে আসিনি। আমি শুধুমাত্র এসেছি আমার এই সংক্রান্ত কতগুলো তথ্য, কিছুটা তত্ত্ব, এইগুলো আপনাদের সঙ্গে একটু ভাগ বাটোয়ারা করে নেবার জন্য। এর বেশি কিছু খুব ফর্মালভাবে এটাকে, পোশাকিভাবে এটাকে নেবেন না। আমি হয়তো কিছু সূত্র মাত্র ধরিয়ে দিতে পারি এবং দেব, যেগুলোর সূত্রে হয়তো আপনারা বাড়ি গিয়ে বা আপনাদের যে লোরকা চর্চা, সেই লোরকা চর্চার সঙ্গে হয়তো এগুলোকে আত্মীকৃত করে নেওয়া যাবে, এগুলোকে মিশিয়ে নেওয়া যাবে। মানে এর সঙ্গে কবিতার লোরকার কোনো বিরোধ নেই, এর সঙ্গে নাট্যের লোরকার কোনো বিরোধ নেই, এই সবই এক। চলচ্চিত্র একটা অত্যন্ত তরুণ মাধ্যম শিল্প মাধ্যমগুলোর মধ্যে। এর বয়স মাত্র এই 125 বছরের মতো এরকম ব্যাপার। লোরকার জন্ম 1898, সিনেমার জন্ম 1897, পোশাকিভাবে বলতে গেলে। সুতরাং সিনেমা আর লোরকার জন্ম, এরা পরস্পর সমবয়সী, সমসাময়িক এবং সমবয়সী। সুতরাং সিনেমা একটা অত্যন্ত তরুণ একটা মাধ্যম, কবিতার তুলনায়, নাট্যের তুলনায়, চিত্রকলার তুলনায়। এই তরুণ মাধ্যমটাতে লোরকা কিভাবে এসেছেন, লোরকার সাহিত্য সৃষ্টি কিভাবে এসেছে, সেইগুলো নিয়ে হয়তো কিছু কথা বলবো বলে আপনাদের সামনে এসেছি। একটু হ্যাপহ্যাজার্ডলিও মনে হতে পারে, তার কারণ আমি একটু পাস্ট, প্রেজেন্ট, মানে সমসময় এবং অতীত, এই অতীতের মধ্যেও রিমোট পাস্ট এবং ইমিডিয়েট পাস্ট, মানে কাছের যে অতীত, অনেক পুরনো দিনের যে অতীত, লোরকার সময়কার অতীত, এইগুলোতে হয়তো আমি একটু কোনো রকম সূত্র রেখে কিংবা না রেখেই একটু গতায়াত করব। একটু প্লিজ বেয়ার উইথ মি আর কি। লোরকার সিনেমা কতগুলো, লোরকাকে নিয়ে সিনেমা কতগুলো, যদি একটা কোনো লিস্টই করা যায় এরকম, সেটা মেরে কেটে 100টাও পেরোবে না। আচ্ছা, এই সিনেমা তো নানান রকমের হয়। এর শর্ট ফিল্ম হয়,
সেই শর্ট ফিল্মের মধ্যেও শর্ট কাহিনীচিত্র হয়, যেটা শর্ট ফিকশন বলি আমরা, শর্ট ডকুমেন্টারি হয়, ডকু ড্রামা হতে পারে, যেটা কিছুটা তথ্যচিত্রের আদলে কিন্তু ড্রামাটাইজেশনও আছে, কিছুটা ফিকশনালাইজেশনও আছে, কিন্তু তার চলনটা তথ্যচিত্রের মতো। এরকম ডকু ড্রামা হতে পারে, ডকু ফিচার হতে পারে, ডকু ড্রামারই যেটা আর একটা দিক। পূর্ণ দৈর্ঘ্যের কাহিনী চিত্র আছে, যেটাকে আমরা ফিচার ফিল্ম বলি, ফিকশন ফিল্ম, ফিচার ফিল্ম বলি, পূর্ণ দৈর্ঘ্যের কাহিনী চিত্র সেরকম হতে পারে। অ্যানিমেশন ছবি আছে, এরও বাইরে ফটো ফিল্ম, হ্যাঁ, ছবি দিয়ে দিয়ে একটা সিনেমার মতো করে বলার চেষ্টা, কত রকমের কত আঙ্গিকের তো ছবি হতে পারে। এবং আপনারা জেনে অবাক হবেন এবং খুব আনন্দও পাবেন যে লোরকাকে নিয়ে ছবি এই সমস্ত রকমের হয়েছে, সমস্ত রকমের হয়েছে। এটা আমাদের কাছে, লোরকা অনুরাগীদের কাছে এটা খুব শ্লাঘার একটা বিষয়, খুব আনন্দের একটা বিষয়। লোরকাকে নিয়ে অ্যানিমেশন ছবিও আছে, বা লোরকাকে আশ্রয় করে অ্যানিমেশন ছবি আছে। সেই ছবিটা যে লোরকার জীবন কে বলে তা নয়, হয়তো কোনো লোরকার একটা কোনো কবিতার নাম থেকে একটা ছোট্ট ছবি হয়েছে, এরকমও আছে। একটা কোনো আইডিয়া থেকে একটা ছবি হয়েছে, সেরকমও আছে। সেটা দেখে মনে হবে কি, এটা কোথায়, এখানে লোরকা কোথায়? কিন্তু সেই চলচ্চিত্রকার হয়তো লোরকার কোনো একটা রূপকল্প, একটা ইমেজ দ্বারা প্রভাবিত তিনি একটা ছবি বানিয়েছেন, ছোট্ট ছবি। সে ছবিটা দেখাও হয়তো দেখতেও পাবো না আমরা, তার কারণ সে ছবিটা এতই এক্সক্লুসিভ, এবং কোথায় স্পেনের কোথায় বসে একটা ফিল্ম স্কুলের কোনো একটি ছাত্র বা ছাত্রী হয়তো বানিয়েছে। আজ এই প্রযুক্তিধন্য সময়েও হয়তো আমরা সে ছবি আমাদের হাতে অত সহজে আসবে না। আসে সেই ছবিগুলোই, যে ছবিগুলো হয়তো নানান সূত্রে খুব প্রচলিত, খুব পরিচিত, খুব বড় বড় ফিল্ম ডিরেক্টররা সেগুলো বানিয়েছেন, সেগুলো হয়তো কোনো বড় বড় ফেস্টিভ্যালে গেছে, সেই সূত্রে আমরা হয়তো কলকাতায় বসে হলে, মানে কোনো উৎসবের কোনো হলে, অথবা আমাদের এই ওটিটি প্ল্যাটফর্মে বা খোঁজাখুঁজি করে যারা একদম ছবির পোকা, তারা নানান রকম কায়দা কেতা করে ছবি খুঁজে খুঁজে বার করেন। আপনারা জানেন সেগুলো অনেক সময় বেআইনি উপায়ে বার করেন, হ্যাঁ, যেগুলো ওরকমভাবে ডাউনলোড করা যায় না, পাওয়া যায় না, তার জন্য হয়তো নানান পথ ঘুরে আইনি পথ উপায়ে আসতে হয়, কিন্তু তারা সেগুলোর ঘাত ঘোতগুলো জানেন। সুতরাং সেগুলোকে গিয়ে করে নানানভাবে সেই ছবিগুলো কোট আনকোট নামান, এই কোট ছবি নামানোর একটা ব্যাপার আছে এই ইন্টারনেটের যুগে, সেগুলো তারা করেন। এবং এইভাবে আমরাও ছবি দেখেছি, এটা বলতে কোনো বাধা নেই যে এভাবে আমিও প্রচুর ছবি দেখেছি, কারণ সেইভাবে না দেখলে ছবিগুলো দেখাই হবে না আর ইহজীবনে। এবারে তো সেটা তো সম্ভব নয় আমার পক্ষে যে গ্রানাদাতে গিয়ে, লোরকার স্বপ্নের গ্রানাদাতে গিয়ে আমি একটা ছবি দেখব, আমি মাদ্রিদে গিয়ে একটা ছবি দেখব, আমি সেভিয়াতে গিয়ে একটা ছবি দেখব। সুতরাং এইগুলোকে অবলম্বন করতে হয়, এই রকম ব্যাপার। কিন্তু এই ছবিগুলো আছে লোরকার কোনো একটা ভাবনা নিয়ে, লোরকা নামটাকে রেখে একটা কোনো কবিতার কাব্যগ্রন্থের নামে ছবি আছে। আ পোয়েট ইন নিউ ইয়র্ক এই নামে একটা ছবি আছে, শর্ট ফিল্ম। নাটকগুলো থেকে তো হরবখত ছবি হয়েছে, অজস্র ছবি হয়েছে। এই ছবিগুলোর কথায় আমি এর মধ্যেই আসব। সুতরাং প্রথমেই বলে দেওয়া যে এই যে নানান রকমের চলচ্চিত্রের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভাগ, তথ্যচিত্র, ডকুমেন্টারি, শর্ট ডকুমেন্টারি, ফিচার লেন্থ ডকুমেন্টারি, ডকু ড্রামা, ডকু ফিচার, ফিচার লেন্থ ফিল্ম, অ্যানিমেশন, ফটো ফিল্ম, এই সমস্ত রকমের ছবির পরিসরে আমরা লোরকাকে পাই বা লোরকাশ্রিত সৃষ্টিকে পাই। আমি এই প্রথম গোড়ার কথা, কয়েকটা কথা বলে এই বিশেষ কয়েকটা ছবিতে চলে যাব, যে ছবিগুলো অন্ততপক্ষে এই প্রযুক্তির দুনিয়াতে লভ্য, পাওয়া যায়। হ্যাঁ, উপলব্ধ বলিনি, কিন্তু উপলব্ধ খুব বাজে একটা, বিচ্ছিরি একটা শব্দ, মোটেই সেটা বাংলাতে প্রযুক্ত একটা শব্দ নয়। সুতরাং উপলব্ধায় হিন্দিতে বললে, হ্যাঁ, অ্যাভেলেবল, দোজ ফিল্মস আর অ্যাভেলেবল, এরকম কতগুলো ছবি নিয়ে আমি তার পরের দিকে ফোকাস করে বলবো। বাংলাতে লোরকাকে নিয়ে ছবি নেই। লোরকা যেভাবে আমাদের মঞ্চে এসেছেন, থিয়েটারে এসেছেন, চলচ্চিত্রে সেরকম আসেননি এখনো পর্যন্ত। কিন্তু আমাদের খুব কাছের, খুব চেনা হিন্দি ছবির জগতে লোরকা এসেছেন গোবিন্দ নিহালনির হাত ধরে বা সূত্র ধরে।
শুক্তিদি যে লেখাটার কথা উল্লেখ করলেন কিছুক্ষণ আগে, আমি 4 জুন তারিখে আমাদের রবিবাসরীয় পাতা একটা লেখা লিখেছিলাম লোরকার জন্মদিনের আগের দিন, 125 বছরের জন্মদিনের আগের দিন। সেখানে আমি উল্লেখও করেছিলাম ছবিটার কথা। দ্য হাউস অফ বার্নার্ডা আলবা, এই লোরকার এই বিখ্যাত নাটক, হয়তো জনপ্রিয়তম নাটক, সেখান থেকে গোবিন্দ নিহালনির করা অ্যাডাপ্টেশন বা রূপান্তর। ছবিটার নাম হচ্ছে রুকমাবতী কি হাভেলি। আপনারা দেখেছেন হয়তো এই ছবিটা অনেকেই, রুকমাবতী কি হাভেলি 90-এর দশকের বানানো একটা ছবি, 91 সালে বানানো, রিলিজ হওয়া একটা ছবি। এই ছবিটাকে ঘিরে আমি কিছু গল্প বলতে চাই, এই হিন্দি ছবিটাকে ঘিরে এর ব্যাকগ্রাউন্ডের কিছু গল্প। আপনারা সবাই বা আমরা সবাই এখানে হয়তো গোবিন্দ নিহালনির তামাস দেখেছি, বা তামাস আমরা জানি, তার কারণ 80-র দশকের সেই সময়টাতে, 85, 86, 87, যে সময়টাতে তামাস দূরদর্শনে দেখানো হতো, সে একটা সময়, এবং তখন এই যে সিরিয়াল, এই ব্যাপারটাও একটা অন্যরকম ছিল, তাই না? একের পর এক সেই মানের, হ্যাঁ, জাতীয় মানের সেই রকম কতকগুলো দূরদর্শনের যে সেই সময়কারী, এবং গোবিন্দ নিহালনি একটা বিরাট প্রজেক্ট। তামাস ছিল একটা বিরাট প্রজেক্ট, এবং এই তামাসটা করার পরে গোবিন্দ নিহালনি ওয়াজ ড্রেনড, এত টায়ার্ড হয়ে গেছিলেন, এতদিন ধরে চলা, এত রিসার্চ করে করা একটা জিনিস। এবার তারপরে উনি বললেন যে আই নিড এ ব্রেক। এইগুলো গোবিন্দ নিহালনির সাক্ষাৎকারে আছে নানান জায়গায় ছড়িয়ে। আমি যখন লোরকা নিয়ে পড়তে এলাম যে আচ্ছা রুকমাবতী কি হাভেলি নিয়ে একটু পড়ি। এবার নাটকটা তো পাওয়া যায়, সিনেমার স্ক্রিপ্টটা না হয়, বা সিনেমাটা থেকেই আমি সিনেমাটা পেয়ে গেলাম, কিন্তু কেন এটাকে করলেন তিনি? কি করে এরকম একটা রূপান্তর করলেন? কীরকম রূপান্তর আমি বলছি একটু পরেই। এবার এইটা খুঁজতে খুঁজতে একটা থেকে আরেকটা এরকম করে তো যা সাংবাদিকের বুদ্ধি বা মন, সুতরাং এইভাবে একটা থেকে একটা থ্রেড, আরেকটা একটা ইনভেস্টিগেটিভ একটা জার্নালিজমের মতো করে গিয়ে দেখা গেল গোবিন্দ নিহালনি একটা সাক্ষাৎকারে বলছেন যে আমার কাছে আমি লোরকা জানতাম না, আমি জানতাম না। আমি একবার জয়সালমীরে গেছি, মানে গোবিন্দ নিহালনি একবার জয়সালমীর গেছেন, রাজস্থান গেছেন। একটা ফোর্ট, ওই জয়সালমীরের যে ওই রকম একটা পটভূমির মতো, সোনার কেল্লা মনে করুন, তাহলে জয়সালমীর মনে পড়ে যাবে। সোনার কেল্লাটাকেই মনে করুন, যেটা নিজেই একটা টাউন এবং একই সঙ্গে একটা ফোর্ট। সেই হলুদ প্রান্তর, হলুদ রঙের স্টোন, সেই রকম পাথরের দুর্গ, সেই ফোর্টে উঠছেন পাহাড়ি পথ বেয়ে। হঠাৎ করে উনি দেখছেন ঠিক যেন একই সঙ্গে একটা ফটোগ্রাফ বা একটা সিনেমার যেন একটা শট। কি সেই দৃশ্য? একদল মহিলা নেমে আসছেন সেই ফোর্টের রাস্তা ধরে। তারা একটা অদ্ভুত পোশাক পরে আছেন। পোশাকটা অদ্ভুত কেন? পোশাক যেরকম রাজস্থানী মেয়েরা পরে থাকেন সেই রকম, দুপাট্টা আছে, চলি ঘাগরা আছে, সেটাই পোশাক। হ্যাঁ, সিলভার জুয়েলারি আছে, খুব অর্নেট সিলভার জুয়েলারি, ভারী। মনে করে দেখুন এই রাজস্থানী জুয়েলারি খুব ভারী, সেরকম ইয়েতে সেরকম পরে আছেন। কিন্তু তাদের পরনের ওই কালারটা, রঙগুলো না অদ্ভুত। ব্রাউন, মেরুন, ব্ল্যাক, বাদামি, মেরুন, কালো, আর ওই অক্সিডাইজড যে সিলভার কালারটা হয় তার অলংকার। হ্যাঁ, মানে আমার এত দেখাতে ইচ্ছে করছে যে এই ছবিতে একটু স্ক্রিনে করে দেখাই, সেটাই নয়, কিন্তু সেটা আপনারা ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। তো সেই তারা নেমে আসছে তাদের ওই গাগরি, সেই নিয়ে, কলস নিয়ে, কোনো কথা নেই, চুপচাপ নেমে আসছে। আর ওই ব্যাকগ্রাউন্ড, হলুদ স্যান্ডস্টোনের যে দুর্গ, রাজস্থানের প্রেক্ষাপট, কতগুলো মেয়ে নীরবে নেমে আসছে এবং তারা পাস করে চলে গেল। এই দৃশ্য, কিচ্ছু, কোনো কথা হলো না, কোনো কিছু হলো না। একজন পরিচালক জাস্ট এই দৃশ্যটা দেখে রাখলেন, তার মনে এই ছবিটা গেঁথে রইল। তিনি ভুলেও গেলেন ছবিটা। তিনি কিন্তু লোরকা জানেন না, তিনি কিন্তু হাউস অফ বার্নার্ডা আলবা কোনোদিন পড়েননি। এবারে তামাস হলো টলো বম্বের মুম্বাই নগরিয়া এবং সমস্ত জনজীবন ভুলে গেলেন সব কিছু। এবার খুব টায়ার্ড তামাস করার পরে দূরদর্শন তাকে বলছে যে আপনি এরপরে কি করবেন আমাদের সঙ্গে, বলুন কি প্রোডাকশন, এরপরে নেক্সট প্ল্যান কি? আমি বললাম যে উনি বলছেন যে আমি তো খুব টায়ার্ড, আমি একটু দেখি কি করা যায়। গোবিন্দ নিহালনির সঙ্গে আপনারা জানেন যে মারাঠি থিয়েটারের একটা যোগ ছিল, এবং সত্যদেব দুবে
এই সত্যদেব দুবে মারাঠি থিয়েটারের একজন অত্যন্ত প্রথিতযশা অভিনেতা এবং উনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন, পরে গোবিল নিহালনির ছবিতেও তিনি অভিনয় করবেন। তো সত্যদেব দুবের সঙ্গে তার পরিচয় আলাপের সূত্রে থিয়েটারের মানুষ তিনি বললেন যে আচ্ছা তুমি একটা নাটক পড়ো তো, আমি তোমাকে দিচ্ছি নাটকটা। সেই নাটকটা হচ্ছে দ্য হাউস অফ বার্নার্ড দ্য আলবা। গোবিন্দ নিহালনি পড়লেন, তাকে খুব স্ট্রাইক করলো নাটকটা। আরে বাবা, এ একটা অদ্ভুত এরকম একটা বিষয়, হ্যাঁ, এরকম একটা গ্রামের মধ্যে একটা বাড়ি, সেই বাড়িটার মধ্যেই পুরো একজন মা তার 5 মেয়েকে সে একদম হেভি হ্যান্ডেডলি, আয়রন হ্যান্ডেডলি বাড়ির মধ্যে বেঁধে রেখেছে একটা শোকের উদযাপন হিসেবে। কি না, বাড়ির মানুষটি মারা গেছেন, এদের বাবা মারা গেছে, ভদ্রমহিলার স্বামী মারা গেছেন, এবং সেই ভদ্রমহিলা তার মেয়েদের ওপর 8 বছরের একটা শোক যাপন চাপিয়ে দিচ্ছেন। এই 8 বছর তারা প্রায় বাড়ি থেকে বেরোতে পারবে না, তারা সবসময় একটা ওই শোকের ব্ল্যাক পোশাক পরে থাকতে হবে, তারা কোনো হাসি ঠাট্টা, কোনো উঁচু গলায় বলা কথা, হা হি কিচ্ছু চলবে না, এবং বাড়ির বাইরেও পা রাখা চলবে না, প্রেম এ সমস্ত তো দূরস্থান, হাসিই চলবে না। সে এরকম একজন হেভি হ্যান্ডেড মা। তো ঠিক আছে, পড়লেন কি করে তার মেয়েরাই এই মায়ের বিরুদ্ধে বিদ্রোহ করছে, মানে এই যে দমন এবং তার সঙ্গে সঙ্গে অবদমন, এবং এই অবদমনের বিরুদ্ধে দ্রোহ পার্সোনাল লেভেলে, ফ্যামিলিয়াল লেভেলে, পারিবারিক লেভেলে, এবং সেটাই কোথায় প্রতীকী হয়ে দাঁড়ায় যে কোনো অথরিটারিয়ানিজমের বিরুদ্ধে দ্রোহ। এইটা তো এই হাউস অফ বার্নার্ড দ্য আলবার বিষয়। তো নাটকটা পড়ে তার খুব স্ট্রাইক করলো যে আচ্ছা, এ অন্য রকমের একটা বিষয়। নাটকটা পড়ে তিনি ভুলেও গেলেন, ভুলে গেছিলেন যখন দূরদর্শন বলল যে আচ্ছা কি করবেন বলুন তো এবার। তখন ইতিমধ্যে সত্যদেব দুবের সাহচর্য এসে তিনি অনেকগুলো নাটক পড়ে ফেলেছেন, অন্য লোরকার শুধু নয়, নানান জনের, ব্রেস্ট পড়ে ফেলেছেন, হ্যাঁ, ইবসেন পড়েছেন, স্ট্রিনবার্গ পড়েছেন। তো উনি বললেন যে আচ্ছা কেমন হয় আমি যদি একটা খুব কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে, মানে স্টুডিও বা সেটের মতো একটা জায়গাতে ঘটনা ঘটছে, এরকম অ্যাটমসফিয়ারে আমি যদি 2-3টে ছবি বা প্রজেক্ট তোমাদের জন্য করি বা ভাবি, খুব ভালো হয়, করুন, তাতে আমাদের বাজেটও অনেক কম হয়ে যাবে। গোবিন্দ নিহালনি 3টে নাটক বেছে নিয়েছিলেন। 3টে নাটকই বিশ্ববিখ্যাত 3 নাট্যকারের 3টে বিখ্যাত নাটক। প্রথমটা হচ্ছে অগস্ট স্ট্রিনবার্গের দ্য ফাদার, দ্বিতীয়টা হচ্ছে ইবসেনের একটা নাটক ভায়োজলফ, ঠিক, আর তৃতীয়টা হচ্ছে লোরকার হাউস অফ বার্নার্ড দ্য আলবা। এই 3টে আপনারা জানেন যে ওই 91 সালেই গোবিন্দ নিহালনি পিতা বলে একটা ছবি করেছিলেন। পিতা এই ছবিটা খুব পরিচিত নয়। যেভাবে আমরা অঙ্কুর জানি, যেভাবে আমরা আক্রোশ জানি, যেভাবে আমরা দ্রোহকাল জানি গোবিন্দ নিহালনি, যেভাবে আমরা থমাস জানি, সেভাবে কিন্তু আমরা পিতাকে জানি না, বা এমনকি রুকমাবতী কি হাভেলিকেও আমরা কিন্তু সেই পরিচয় খুব একটা জানি না। এই পিতা বলে ছবিটাতে সত্যদেব দুবে অভিনয় করেছিলেন। তো এই পিতা ছবিটা, দ্য ফাদার থেকে দ্য পিতা, অদ্ভুত একটা ছবি, এটাও অতটা বেশি পাওয়া যায় না। তো এই ছবিটা করেছিলেন, ওইটা আর হয়নি, ইবসেনের ইয়ে থেকে সেটা আর হয়নি, কিন্তু লোরকার হাউস অফ বার্নার্ড দ্য আলবা থেকে রুকমাবতী কি হাভেলি করলেন। যখন করবেন ভাবছেন, তার মাথায় সেই বিদ্যুৎ চমকের মতো চলে এলো ওই জয়সলমীরের সেই ফোর্টের ধার থেকে নেমে আসা সেই মেয়েদের দৃশ্যটা। সেটার কিছুতেই মাথা থেকে যায় না, এবং নাটকটা তখন আবার পড়ার পর গোবিন্দ নিহালনির মনে হলো যে এই নাটকটা এক ধাক্কায় আমি ভারত তথা রাজস্থানের প্রেক্ষাপটে এনে ফেলতে পারি। তার কারণ রাজস্থানে একটা ওই ফিউডাল কালচার আছে, এটা মারাঠা ভূমে এনে ফেলা যাবে না, এটা বাংলায় তত ফেলা যাবে না, কিন্তু রাজস্থানের ওই রুক্ষ ভূমির মতো জায়গাতে এবং ওই সামাজিক ফিউডাল সামন্ততান্ত্রিক একটা ভ্যালুজের জায়গাতে এটা খুব খাপ খেয়ে যায়। এবং তিনি একটা সেট বানালেন ওই স্টুডিওর মধ্যে। আপনারা দেখবেন রুকমাবতী কি হাভেলি ছবিটা ইউটিউবে পাওয়া যায়, পুরোটা আগাগোড়া দেখবেন যে একটা কোল্ড একটা অ্যাটমসফিয়ার, উঁচু উঁচু দেওয়াল, এবং তাতে
অদ্ভুত কতকগুলো মিউরাল আঁকা আছে। সে মিউরালগুলো হচ্ছে খুব পৌরুষ ব্যঞ্জক, বীরত্ব ব্যঞ্জক। মানে রাজস্থানে কীরকম হাতির ওপরে মানে সেপাই যাচ্ছে বা রাজা যাচ্ছেন, জেনারেল একটা ফিগার যাচ্ছে, এইরকম মানে অথরিটারিয়ান ফিগার, তারা দেওয়ালে দেওয়ালে আঁকা। রুকমাবতীর হাভেলির ভেতরের এবং বাইরের দেওয়ালেও এই অথরিটারিয়ান ফিগারগুলো আঁকা, রাজা, জেনারেল, এই এরা যাচ্ছেন ঘোড়ার পিঠে চেপে, হাতির পিঠে চেপে। আর কিন্তু সেগুলো খুব রাফ একটা দেওয়াল, তাতে কোনো রঙের কোনো বাহুল্য নেই। রাজস্থান আমরা জানি যে ওই রুক্ষ ভূমি বলেই সেখানকার মানুষরা খুব রং পছন্দ করে, সবসময় রঙিন সেজে থাকে। কিন্তু এইটা দেখবেন পুরো কোল্ড একটা, মানে কালার প্যালেটটাই খুব ডাল, খুব ব্লান্ট, খুব ক্লস্ট্রোফোবিক। রংহীনতা দিয়ে গোবিন্দ নিহাল নিয়ে এই ছবিটায় লোরকার ওই ক্লস্ট্রোফোবিয়া এনেছেন, ওই অথরিটারিয়ানিজম এনেছেন। এবং এই একদম যদি নাটকটা পড়া যায়, নাটকটার পাশাপাশি নাটকটা আপনারা সামনে খোলা রেখে, ছোট্ট বইটা রেখে আপনারা গোবিন্দ নিহালের ছবিটা দেখবেন, প্রত্যেকটা ডায়ালগ সেম, কোনো কিচ্ছু পাল্টাতে হয়নি, একটা কিচ্ছু পাল্টাতে হয়নি। এত সুন্দর অ্যাডাপ্টেশন, এত সুন্দর। আমি লেখার আগে যখন আমি দেখলাম, আমি একদম আপনাদেরই অনুবাদ এবং আমি ছবিটা একদম পাশাপাশি এরকম রেখে রেখে পজ করে করে দেখছিলাম, করে অবিকল অবিকল, এত সুন্দর রূপান্তর স্ক্রিপ্ট সেই রকম। তো বার্নার্ডা আলবা এখানে হয়ে যান রুকমাবতী, তার 5 মেয়ে ওখানে আঙ্গুস্তিয়াস, মাগদালেনা, মার্তিরিও, আমেলিয়া, আদেলা, এখানে হয়ে যায় সাবিত্রী, দময়ন্তী। নামগুলোও খেয়াল করুন, ওইখানেও আঙ্গুস্তিয়াস, মাগদালেনা, এদের যে বিবলিক্যাল কনোটেশন বা যে নামের যে অনুষঙ্গ, এদের সঙ্গে সঙ্গে যত ধর্মের, যত স্পিরিচুয়ালিটির, যত ভ্যালুজের, মূল্যবোধের যে অনুষঙ্গগুলো ছিল, এখানেও গোবিন্দ নিহালনি নামগুলোতে রাখেন। সাবিত্রী হচ্ছেন সতীত্বের পরাকাষ্ঠা আমাদের শাস্ত্র মতে। দময়ন্তী সেই প্রেম, তার নল দময়ন্তীর কাহিনী আমরা জানি, সেই রকম এক একটা। মুমাল একটা ক্যারেক্টার আছে, মার্তিরিও এখানে হয়ে যায় মুমাল, এবং ওখানে আমেলিয়া আর আদেলা আছে, আর এখানে তারা হয়ে যায় চন্দ্রা আর পদ্মা। এবং গোবিন্দ নিহাল নিয়েছিলেন মারাঠি থিয়েটারের সেই সময়কার দুর্দান্ত সমস্ত অভিনেত্রীদের। উত্তরা বাউকারের মতো অভিনেত্রী। উত্তরা বাউকার হয়েছিলেন রুকমাবতী। উত্তরা বাউকার এই কিছুদিন আগে মারা গেলেন। উত্তরা বাউকার হয়েছিলেন রুকমাবতী। ইলা অরুণ হয়েছিলেন সাবিত্রী। কিটু গিদওয়ানিকে নিয়েছিলেন ছোট্ট, মানে একদম ইয়াং পল্লবী যোশী। তখন পল্লবী যোশী ওই আদেলা চরিত্রটাকে, পদ্মার চরিত্রটা করেছিলেন। কিটু গিদওয়ানি করেছিলেন আর এক বোনের চরিত্র, মুমাল সম্ভবত। সোহাইলা কাপুর করেছিলেন আরেক বোন চন্দ্রার চরিত্রে, এই রকম। এবং ওই যে পরিচারিকার যে দারুণ চরিত্রটা হাউস অফ বার্নার্ডা আলবায়, যে সব কিছু দেখে যেন সে একজন ফ্ল্যানর, সেই রকম মন্তব্যও করে মাঝে মধ্যে, কিন্তু সমাজটাকে বা রুকমাবতীর এই ঘরের মধ্যে অদ্ভুত এই ট্র্যাজেডির সাক্ষী পরিচারিকা, সেটা হয়েছিলেন জ্যোতি সুভাষ। আপনারা দেখবেন সেই কি অদ্ভুত অনবদ্য অভিনয় রুকমাবতী হাভেলি কি পুরোটার, মানে চমৎকার রূপান্তর। এই ছবিটা কিন্তু অদ্ভুতভাবে এত সুন্দর একটা ছবি, কিন্তু এটাকে কিন্তু খুব পরিচিত মানে ফিল্মোগ্রাফির মধ্যে নয়। এটা একটা ট্র্যাজেডি, এটা একটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি গোবিন্দ নিহালনির ফিল্মোগ্রাফিতে। এবং কি মজার কথা জানেন, গোবিন্দ নিহালনি এই ছবি পরে স্পেনে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন। স্পেনের একটা ফিল্ম স্কুলের বা একটা ফিল্ম স্কুল বা ড্রামা স্কুলের ছেলেমেয়েদেরকে দেখিয়েছিলেন, এবং তারা ছবিটা দেখে তারা বলেছিল যে তাদের মনে হয়েছে এটা আদ্যন্ত একটা ইন্ডিয়ান ছবি। তারা ওটাকে আবার লোরকার ছবি হিসেবে দেখেনি, তারা এটাকে একদম ইন্ডিয়ান একটা ফিল্ম হিসেবে দেখেছে। এখানেই লোরকার ছবির, এই যে আমরা বলি না সমাজ পেরিয়ে যাওয়া একটা সাহিত্য বা একটা সৃষ্টকর্ম, একটা শিল্প, যেটা আসলে যে কোনো কাল, যে কোনো সমাজ, যে কোনো সময়ের গণ্ডি ভেঙে সার্বিক হয়ে যায়, ইউনিভার্সাল হয়ে যায়। এটাই তার যে যুগে যুগে
যে সমাজে, যে ভাষায়, যে সংস্কৃতিতে মানুষ যেখানে অথরিটারিয়ানিজমের পাল্লায় পড়েছে এবং তার ফাঁদ কেটে, তার গণ্ডি ভেঙে বেরিয়ে আসতে চেয়েছে, লোরকা সেখানেই তার প্রতীক হয়ে গেছেন। এই কারণেই তো লোরকাকে বলা হয় জনগণের কবি। কেন বলা হয়? এই কারণেই বলা হয়। সেই জনগণের সঙ্গে সবসময় যে বামপন্থাকে যোগ করতে হবে তার আদৌ কোনো কারণ নেই। জনগণের কবি মানে এই দিক থেকে জনগণের কবি। যে কোনো রকম রিপ্রেশন, যে কোনো রকম দমন অবদমন, তার বিরুদ্ধে লোরকার ছবি, নাটক, সৃষ্টি কথা বলে। এবং রুকমাবতী কি হাভেলি আপনারা দেখবেন, এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। আমি সেই জন্য এটা দিয়ে শুরু করলাম, কারণ আমাদের ঘরের কাছের ছবি এবং চেনা ছবি, এবং ওই যে বললাম সহজলভ্য ছবি, ইউটিউবে পুরো ছবিটা আছে। তো সেই রকম আর কি এই ছবিটা একটা লোরকার কাজের, সিনেমায় লোরকা বলতে গিয়ে এই ছবিটা আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। আচ্ছা, স্পেনের একজন খুব বড় ডিরেক্টর এবং তাকে ওয়ার্ল্ড ফেমাস ডিরেক্টরদের তিনি একজন, কার্লোস সাউরা। আমরা সবাই জানি কার্লোস সাউরা 1981 সালে ব্লাড ওয়েডিং ছবিটা করেছিলেন, রক্তের বিবাহ, ব্লাড ওয়েডিং করেছিলেন। এবং আপনারা জানেন যে কার্লোস সাউরার একটা বিশেষত্বই হচ্ছে তিনি মিউজিক্যাল ছবির একেবারে ফাদার ফিগার স্প্যানিশ ছবির জগতে। এবং ওই 80 দশকের ওই সময়টাতেই তিনি একটা ট্রিলজি করেছিলেন, যেই ট্রিলজিটা পরপর 3টে পার্ট ওইভাবে নিয়মের, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট এইভাবে নয়, সেটা থিম্যাটিক্যাল ট্রিলজি। 3টে আলাদা আলাদা ছবি, কিন্তু তার মধ্যে একটা থিম্যাটিক্যালি মিল আছে। সেই থিম্যাটিক মিলটা কি? সেটা হচ্ছে ফ্ল্যামেঙ্কোর মিলটা, ফ্ল্যামেঙ্কোর। এবার ফ্ল্যামেঙ্কো আমরা জানি যে লোরকাকে জানতে গেলে যেমন আন্দালুসিয়াকে জানতে হয়, হ্যাঁ, যেরকম খিতানো জানতে হয়, ঠিক সেই রকমই যাযাবরদের ডিপ সং জানতে হয়, সেই রকমই একই রকমভাবে ফ্ল্যামেঙ্কো জানতে হয় কিছুটা। কারণ ফ্ল্যামেঙ্কো হচ্ছে স্পেন তথা দক্ষিণ স্পেন তথা আন্দালুসিয়ার একেবারে নাচ, গান, উদযাপন, সেলিব্রেশন, এই সব কিছু মিলিয়ে একটা, শুধু নাচ নয় ফ্ল্যামেঙ্কো একটা জীবনধারা, শুধু গান নয়, সেটাও একটা জীবনের একটা অঙ্গ। ওই যে মুভমেন্ট, ওই সমস্ত এর মধ্যে একটা যাপন আছে, তাই না? সুতরাং ফ্ল্যামেঙ্কো এটা হচ্ছে অনেকটা যেরকমভাবে বাউল না জানলে তুমি বাঙালিকে জানবে কি করে, কি সুফি না জানলে তুমি এই গান জানবে কি করে, ওই গান জানবে কি করে, ঠিক সেই রকম আর কি। মানে এইভাবে আপনাদেরকে ফ্ল্যামেঙ্কোর অ্যানালজিটা বুঝতে হবে। তো কার্লোস সাউরার সেই ছবি 3টের থিম্যাটিক্যাল মিল হচ্ছে ওই ফ্ল্যামেঙ্কো স্টাইল। এই 3টেই হচ্ছে ফ্ল্যামেঙ্কো ঘরানার মিউজিক্যাল। তার মধ্যে প্রথম ছবিটাই হচ্ছে ব্লাড ওয়েডিং, দ্বিতীয় ছবিটা কারমেন বলে একটা ছবি, তৃতীয় আর একটা ছবি আছে। কারমেনও খুব বিখ্যাত ছবি। তা এই 1981 সালে এই ব্লাড ওয়েডিং তিনি করেছিলেন। এই ছবিটাও কিন্তু পাওয়া যায়। এবার ব্লাড ওয়েডিং আমাদের অনেকের পড়া, লোরকার পড়ার সুবাদে, নাটকটা আমাদের সকলেরই পড়া, অনেকেরই পড়া। আমরা জানি যে সেটা একটা কি করুণ একটা ট্র্যাজেডি। মাত্র কয়েকটি চরিত্র, একটা বিয়ে ঘিরে এবং একটা প্রেম ঘিরে একটা বিয়োগান্তক পরিণতি। সেখানে মূল চরিত্রগুলোর কোনো নামও নেই এক লিওনার্দো ছাড়া, হ্যাঁ, শুধু বর বা পাত্র এবং পাত্রী, বর এবং কনে, দ্য গ্রুম, দ্য ব্রাইড, হ্যাঁ, এবং তার মা, যে দারুণ একটা ক্যারেক্টার, খুব বিখ্যাত একটা ক্যারেক্টার ওই মায়ের চরিত্রটি, এবং লিওনার্দো প্রেমিক, যার সঙ্গে কনের একটা পূর্ব পরিচিতি ছিল, প্রেম ছিল, এবং বিয়ের দিনের ঘটনাবলী সমস্ত কিছু পেরিয়ে সে ইলোপ করে, সে পালিয়ে যায় লিওনার্দোর সঙ্গে, এবং তার পিছু পিছু ধাওয়া করে কে? বর, দ্য গ্রুম, এবং শেষে একটা বিয়োগান্তক পরিণতি হয়। দেখে মনে হবে যেন রূপকথার মতনই, কিন্তু তার মধ্যে মানুষের একটা এই প্রেম, এই ভালোবাসার, এই ট্র্যাজেডির একটা দুর্দান্ত একটা ট্র্যাজিক পরিণতি আছে। কি অদ্ভুত জানেন, এই ব্লাড ওয়েডিং নিয়ে ছবি প্রত্যেকটা দশকে হয়েছে, প্রত্যেকটা দশকে ব্লাড ওয়েডিং নিয়ে ছবি হয়েছে। প্রায় 2 দশক অন্তর অন্তর ইয়েরমা ছবিটা হয়েছে, এবং প্রায় 2 দশক অন্তর অন্তর হাউস অফ বার্নার্ডো আলবা হয়েছে।
বড় পর্দায়। মানে এই যে গ্রাম্য ট্র্যাজেডি, রুরাল ট্র্যাজেডি এখানে লেখা লোরকার, এই যে তিনটে নাটকের কথা আমরা সবসময় এক নিঃশ্বাসে বলি, ব্লাড ওয়েডিং রক্তের বিবাহ, ইয়েরমা এবং আমাদের হাউস অফ বার্নার্ড দা আলবা, বার্নার্ড দা আলবার বাড়ি, এই তিনটে নাটকই 33, 34, 35, 34, 35, 36, 1900 এই সময়কালে লেখা তো শেষ তিনখানা নাটক। এবং তারপরেই সেই ফ্রাঙ্কোর ভাড়াটে সৈন্য খুনি, দেশটা পাল্টে যাচ্ছে, ফ্যাসিবাদ ঢুকে যাচ্ছে এবং লোরকার ক্রমে মৃত্যু, হত্যা। তো এই নাটকগুলোই তো লোরকাকে একদম আরও লোরকাত্ব দিয়েছে, লোরকাকে অমরত্ব দিয়েছে আরও বেশি করে। তো এই নাটকগুলো যুগে যুগে সিনেমা হয়েছে। এবার যুগে যুগে বলাটা এটা একটা বেশি আবেগের স্বরে বলা হলো। একটু সময়কাল ধরে যদি বলি, 1936-এ লোরকার হত্যা। 1936-এর মধ্যেই ফ্রাঙ্কো চলে আসছেন ক্ষমতায়। সেকেন্ড স্প্যানিশ রিপাবলিক ক্ষমতাচ্যুত হচ্ছে। এবার এই পলিটিক্যাল এবং সোশ্যাল অ্যাটমসফিয়ারটা একটু জানা দরকার লোরকা এবং সিনেমায় লোরকা বোঝবার ক্ষেত্রে। তার কারণ আমরা সবাই জানি যে ফ্রাঙ্কোর লোকেরা, ফ্রাঙ্কোর দল আসলে ছিল বিরোধী পক্ষ, তাই না? ক্ষমতায় ছিল কিন্তু রিপাবলিকানরা, গণতন্ত্রীরাই ক্ষমতায় ছিল। সেকেন্ড স্প্যানিশ রিপাবলিক হচ্ছে গণতান্ত্রিক প্রজাতন্ত্রী, তারা সমাজতান্ত্রিকরা, তারা ছিল দেশের ক্ষমতায় ওই সময়টাতে, যখন লোরকা অমর হয়ে যাচ্ছেন, লোরকার খ্যাতি ছড়িয়ে পড়েছে। লোরকা নিউ ইয়র্ক ঘুরে আসছেন, লোরকা কিউবা ঘুরে আসছেন, লোরকা আর্জেন্টিনা ঘুরে আসছেন, সবাই ফেটে তিনি যেখানে যান তিনি একেবারে বিরাট একটা ক্যারেক্টার তিনি। এবং লোরকার জীবনী যদি পড়া যায়, যে ইয়ান গিবসন দুটো এত বড় বায়োগ্রাফার লোরকার, তিনি যে এই বড় বড় বইগুলো লিখেছেন, 2-3টে বই লোরকার বায়োগ্রাফি বা পার্ট বায়োগ্রাফি হিসেবে খুব বিখ্যাত। দ্য অ্যাসাসিনেশন অফ ফেদেরিকো গার্সিয়া লোরকা, ফেদেরিকো গার্সিয়া লোরকা আ লাইফ, হ্যাঁ, এই যে বইগুলো ইয়ান গিবসন আইরিশ মানুষ, কিন্তু সারা জীবন লোরকাকে নিয়ে পড়েছিলেন এই জীবনী লেখার জন্য। এবং আপনারা জানবেন যে লোরকার যে বড় বড় কাহিনী চিত্রগুলো পরে হয়েছে, লোরকার জীবন ভিত্তিক যে কাহিনী চিত্র, মানে লোরকার সৃষ্টি ভিত্তিক নয়, ইয়েরমা বা এগুলো নয়, লোরকার জীবনও চলচ্চিত্রে এসেছে, আমি সেগুলো বলবো এক্ষুনি। সেইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ইয়ান গিবসন কিন্তু উপদেষ্টার মতো জায়গাতে ছিলেন, প্রত্যেকটা তাকে কনসাল্ট করে হয়েছে, মানে বড় বড় ছবিগুলোর, এমনই তিনি একজন বড় মানুষ আর কি। তো যে সময়টায় রিপাবলিকানরা ক্ষমতায় এবং ফ্রাঙ্কোর দল বা সেনারা আসলে বিরোধী পক্ষ, তারা চাইছে ক্ষমতা দখল করতে, তারা চাইছে ওই ন্যাশনালিস্ট ফোর্সটাই হবে ক্ষমতায় আসা ফোর্স, তারা চাইছে বিরোধী পক্ষ থেকে সরকার পক্ষে আসতে। এবং লোরকা কিন্তু ঠিক বুঝতে কি পারেননি দেশের পালস কোন দিকে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু লোরকার কিন্তু একটা বিশ্বাস ছিল যে আরে রিপাবলিকানরা ক্ষমতায়, এইটা কি করে ফ্রাঙ্কোর দল এসে এটা হতে পারে, মানে তারা কি করে ক্ষমতা দখল করতে পারে, তিনি ঠিক বুঝতে পারেননি। দালি কিন্তু ঠিক মানে 30, 32, 33 সময়টা থেকেই স্পেন থেকে একের পর এক শিল্পী সাহিত্যিক এরা কিন্তু চলে যাচ্ছেন প্রাণ বাঁচাতে কিংবা নিজেদের শিল্প সাধনার ইন্টিগ্রিটিটাকে রক্ষা করবার জন্য। দালি চলে গেছেন, বুনুয়েল চলে গেছেন, লোরকা কিন্তু ফিরে ফিরে আসছেন বারবার। তিনি নিউ ইয়র্ক যান, ফিরে আসেন, আর্জেন্টিনা যান, ফিরে আসেন, কিউবা যান, ফিরে আসেন। এ কি মানে লোকটা কোথাও হয় তার একটা প্রগাঢ় রোমান্টিক বিশ্বাস ছিল যে এই রিপাবলিকান সরকার কখনো পড়তে পারে না, সে যত লোকজন এরা কচুকাটা হোক, ওদিকে হোক, এদিকে যত ফ্রাঙ্কোর লোকজন যা করুক তাই করুক, এই রিপাবলিকান জিনিস কখনো সরকার কখনো পড়তে পারে না, এটা তার 1 নম্বর বিশ্বাস ছিল। এবং 2 নম্বর বিশ্বাস ছিল তার নিজের খ্যাতিতে বিশ্বাস। তিনি কখনো ভাবতে পারেননি যে একজন কবি, যে কবি এই রকম খ্যাতি সম্পন্ন কবি, এই রকম কবিকে তার অন্তত প্রাণ আশঙ্কা আছে, জীবন আশঙ্কা আছে, এইটা বোধহয় তিনি নিজেও ঠিক বুঝে উঠতে পারেননি। নইলে
তিনি কেন গ্রানাদাতে ফিরে আসছেন বারবার, তিনি আবার নিজের গ্রামটাতেও এসেছেন কয়েকবার। যখন তার চলে যাওয়ার কথা অন্তত স্পেনের অন্য জায়গাতে কিংবা স্পেনের বাইরে, তিনি বারবার উল্টো পথটা কেন আসছেন? এবং আসলে কিন্তু লোরকাকে তার জীবন দিয়েই শেষমেশ মূল্য দিতে হয়েছিল। তিনি যে ওই যে বিশ্বাসটা তিনি করেছিলেন যে এক, এই গণতান্ত্রিক সরকার পড়তে পারে না, আর দুই, সরকার পড়লেও আমার মতো খ্যাতিসম্পন্ন একজন কবিকে মারলে তো একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে, যারা মারবে তাদেরও তো এমন চুনকালি মুখে পড়বে যে তখন তাদের উল্টো দিকেই হয়তো হাওয়া ঘুরে যাবে। সুতরাং এইটা না তিনি ঠিক বুঝতে পারেননি। এবং এই যে এই পলিটিক্যাল বা সোশ্যাল অ্যাটমসফিয়ারটা, এই যে 1932-33 থেকে শুরু করে 1936 পর্যন্ত, তার মধ্যেই পরপর এত কবিতা, এত নাটকের বিস্ফার, পরের পর কত কবিতা লিখে। আপনারা কবিতার দিকটা আপনাদেরকে নতুন করে বলতে হবে না, আপনারাই পড়লেন প্রায় রেট্রোস্পেক্টিভের মতো সমস্ত কবিতা। এবং কীরকম কবিতা একধার থেকে লিখে গেছেন, একধার থেকে বলে যাচ্ছেন, বক্তৃতা প্রবন্ধ লিখেছেন, আবার এই পরপর এই নাটক লিখেছেন, এই বিখ্যাত নাটকগুলো। এবার 1936-এ লোরকার হত্যা হলো, নিধন হলো। ফ্র্যাঙ্কো মসনদে বসলেন। ফ্র্যাঙ্কো কত সাল অবধি বেঁচেছিলেন? 1975 অবধি। 1973 সালে তার মৃত্যুর মাত্র 2 বছর আগে, 1970-এর পর থেকে ফ্র্যাঙ্কোর পার্কিনসন্স ধরা পড়ে এবং তিনি ওই সমস্ত রোগ অসুখের জন্য এত লম্বা কেরিয়ার, ডিক্টেটরেরও এত লম্বা কেরিয়ার, সুতরাং সেসব করে টোরে তিনি আস্তে আস্তে ক্ষমতা করতে থাকেন এবং 73 সালে তিনি প্রাইম মিনিস্টারশিপটা ছাড়েন এবং 75-এ তার মৃত্যু। তিনি হেড অফ স্টেট কিন্তু ছিলেন 73-এর পরেও, প্রাইম মিনিস্টারটা ছেড়ে দেন এবং 74-75-এর পরে 75-এ মৃত্যু। স্বাভাবিকভাবেই আপনারা নিজেরাই কতগুলো তথ্য দিলেন যেগুলো আমার এখানে পক্ষান্তরে কাজে এলো। সেটা হচ্ছে যে আপনারা বললেন যে কবিতার অনুবাদ পড়তে গিয়ে যে এই লোরকার মৃত্যুর অনেক বছর পরে এই কাব্যগ্রন্থটা বেরোচ্ছে, অনেক বছর পরে অমুক কাব্যটা বেরোচ্ছে। কেন? তার কারণ ফ্রাঙ্কোর জমানায় লোরকার বই বেরোবে কি করে বেরোবে? একজন ডিক্টেটর যখন, যে নিজে হত্যা করেছে যার লোক, সে কি করে তার ইয়েতে সেই কবিরই কাব্য বেরোবে? তাও বেরোলো, সেটারও একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটাও আমি ছবির মধ্য দিয়ে বলবো, 2-1টা তথ্যের মধ্য দিয়ে। কি আপনারা জানেন, এগুলো যুগে যুগে যে কোনো অথরিটারিয়ান রুলের পরে হয়ে এসেছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, হিটলারের জমানা যখন শেষ হলো, তখনকার জার্মানি, এই যে একের পর এক যত পরিমাণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে ফিল্ম আছে, তত পরিমাণে কিন্তু ফ্রাঙ্কোর জমানার স্পেন নিয়েও ছবি নেই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে অজস্র ফিল্ম, অগুন্তি ফিল্ম, আজ পর্যন্ত ছবি বানানো হচ্ছে। ততটা ফ্রাঙ্কোর জমানা নিয়ে নেই, আছে, তাও আছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফিল্ম, আপনার যে কোনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফিল্ম বেছে নিন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী যে ছবি দেখানো হচ্ছে যে কোনো ছবিতে, যখন জার্মানি, একটা বিধ্বস্ত জার্মানি, বার্লিন দুভাগ হয়ে গেছে এবং ছড়ি ঘোরাচ্ছে একদিকে রাশিয়া বার্লিনের মধ্যেই, আরেকদিকে বাকি পাওয়ারগুলো, এবং ওই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সবারই ওই সকলেই আর চোখে সকলকে দেখে, এই রকম টাইপের একটা অ্যাটমসফিয়ার। কারণ এত আগের কয়েক বছর ধরে এত হত্যা হয়েছে, এত নিধন হয়েছে, এত দমন এবং অবদমন হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনো গোপন সত্যের সাক্ষী, অথবা গোপন সত্যগুলো তার নিজের মধ্যেই সে লুকিয়ে রেখেছে। কিন্তু 1950-এর দশকে, তারপরে আস্তে আস্তে যখন, যে কারণেই কোল্ড ওয়ারটা আরও এলো, যে এই সত্যগুলো একের পর এক আস্তে আস্তে বেরোচ্ছে এবং এরা চাইছে যে সরকারগুলো যখন ক্ষমতায়, তারা চাইছে না 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 এই সত্যগুলো না বেরোক, এই সত্যগুলো না বেরোক। তার কারণ যখন দুঃসময় আসে তখন না চাইতেও অনেক বন্ধুকেও শত্রু হয়ে যেতে হয়, কারণ সেই বন্ধুটিও তখন কিন্তু নিজের প্রাণ, চাচা আপন প্রাণ বাঁচা, সেই নিরিখেই হয়তো বন্ধুকেই ধরিয়ে দিচ্ছে। তাতে তার নিজের প্রাণ রক্ষা পাচ্ছে, বন্ধুটি মারা যাচ্ছে।
সুতরাং সে যখন 1950-এর দশকে বেঁচে আছে, সে একটা ভয়ঙ্কর সত্য নিয়ে কিন্তু নিজে প্রতিটি দিন যাপন করছে নিজের মধ্যে, যে আমি লোরকাকে ধরিয়ে দিয়েছি, আমি লোরকার সত্যটা বলে দিয়েছি, লোরকা ওখানে ছিলেন ওই বাড়িতে, সেটা আমি ওকে জানিয়ে দিয়েছি। এই সত্যগুলো নিয়ে কিন্তু সেই মানুষগুলো ইতিহাস থেকে মুছে গেছে, তারা ইতিহাস থেকে মুছে যাওয়ারই কথা তাদের ভবিতব্য, কিন্তু তারা তো প্রতি মুহূর্তে এই সত্যগুলো নিয়ে বেঁচেছে। সুতরাং এই সত্যগুলো তারা কখনো প্রকাশ্যে আসতে দেয়নি। এবং এবারে ভাবুন একজন ফিল্ম মেকারের দিক থেকে, একজন ফিল্ম মেকার, ধরুন একজন ডকুমেন্টারি মেকার, তথ্যচিত্র, যিনি কাহিনী চিত্র বানাচ্ছেন না, তিনি তথ্যচিত্র বানাচ্ছেন, এবং তথ্যচিত্রের উদ্দেশ্যটাই হচ্ছে সত্যগুলো টেনে টেনে বার করা। সুতরাং কেউ যদি 1940-এর দশকের ফ্রাঙ্কোর, স্পেনের, মাদ্রিদের বা গ্রানাদার সত্যগুলো বার করতে চান, তিনি কি পারবেন তা? তিনি কি পাবেন তা? পদে পদে তো তাকেই মেরে ফেলা হবে, অথবা তাকে পদে পদে বাধা দেওয়া হবে, অথবা তাকে মুহুর্মুহু মিথ্যে বলা হবে যে না না এগুলো কিছু হয়নি, না না এগুলো আমরা জানি না, বা হুমকি দেওয়া হবে যে এগুলো কিন্তু বেশি ঘাঁটিও না, তাহলে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে, অথবা তোমার প্রাণ সংশয় হবে। এইগুলো যুগে যুগে হয়ে এসেছে, এগুলো আমাদের দেশভাগের পর হয়ে এসেছে, এগুলো 71-এর মুক্তিযুদ্ধের পরে হয়েছে, এগুলো একই রকমভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছে। যেখানেই যখন কোনো হিউজ পলিটিক্যাল টার্ময়েল হয়েছে, যার মধ্যে একটা বিপুল সংখ্যক মানুষের ডিসপ্লেসমেন্ট আছে, বা হত্যা আছে, বা কার্নেজ আছে, বা জেনোসাইড আছে, তারপরেই এসেছে একটা বিরাট সত্য গোপন করার যুগ। এবং এই সত্য গোপন করার যুগ কিন্তু যে কোনো ফিল্ম মেকারের পক্ষে একটা খুব সবচেয়ে ভয়ঙ্করতম একটা চ্যালেঞ্জ। একজন তথ্যচিত্র, তার সঙ্গে কেউ কথাই বলবে না, তাকে বলছে তুমি এক্ষুনি চলে যাও ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এই স্পেন থেকে, নইলে কিন্তু তুমি মারা পড়বে। এরকম কয়েকটি তথ্যচিত্র আমরা লোরকাকে নিয়ে পাই। স্বাভাবিকভাবেই যেগুলো হয়েছে কবে, 70 দশক পেরিয়ে যাবার তারও পরে, ফ্রাঙ্কো চলে যাবারও আরও পরে, স্পেন আবার পোশাকি বা প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে গণতন্ত্রে ফেরারও অনেক পরে। সুতরাং 1936-এ লোরকার মৃত্যু, এটাকে যদি আমরা একটা ইয়ার্ডস্টিক ধরে নিই, ওই 36-এর দশকটা ছেড়ে দিন, 40-এর দশক নো ফিল্ম অন লোরকা, সম্ভব নয়। 1950 নো ফিল্ম অন লোরকা, সম্ভব নয়। 1960-এর দশকে একটা ছবি পাচ্ছি লোরকাকে কেন্দ্র করে, লোরকার জীবন টিবন নয়, ওই সাহিত্যকর্মগুলোকে কেন্দ্র করে একটা ছবি হয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট ছবি নয়, কারণ ইম্পর্টেন্ট ছবি হতেও পারবে না। ফ্রাঙ্কো ট্যাঙ্কো এরা চলে যাওয়ার পরে তারপরে আচ্ছা চলো এইবারে জমানা বদলেছে, এইবারে আর 3 দশক চলে গেছে, তারপরে সত্যটত্যগুলোও অনেক লোকের সঙ্গে চলে গেছে। যে লোকগুলো সত্যগুলোকে লুকিয়েছিল, সে লোকগুলোও অনেকে বিগত তখন মরে গেছেন। দে ক্যারিড দেয়ার ট্রুথস ইন দেয়ার গ্রেভস। সুতরাং তারপরে এর মধ্যে কিন্তু অনেক, যে কারণে ফিল্মের দিক থেকে আমরা কিন্তু অনেক ছবি মিস করেছি, কারণ পরিবেশটাই ছিল এমন, সময়টাই ছিল এমন যে ছবি সম্ভব ছিল না। বিবিসির ব্যানারে একটা ডকুমেন্টারি পাওয়া যায়, দ্য স্পিরিট অফ লোরকা বলে। এই ছবিটা হয়েছিল লোরকার মৃত্যুর 50 বছর পূর্তিতে, 1986 সালে। 86 তো, 1936-86। দ্য স্পিরিট অফ লোরকা, 1 ঘন্টা 15 মিনিটের ছবি, চমৎকার একটা ছবি। এবং এই ছবিটা আপনারা ইন্টারনেটে পাবেন, ইউটিউবে নয়, ভিমিও বলে একটা ওয়েবসাইট আছে, vimeo.com। ভিমিওতে সাধারণত এমন একটা ইন্টারনেট প্রোফাইল যেখানে বিশ্বের সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা তাদের ছবি সেখানে আপলোড করেন। ভিমিও, VIMEO, যেমন ভিডিও সেরকম vimeo.com। এই vimeo.com-এ এই এটাতে আপনারা এই দ্য স্পিরিট অফ লোরকা বলে ছবিটা পাবেন। এই স্পিরিট অফ লোরকা একটা চমৎকার ডকুমেন্টারি, যেখানে এই যে সময়কালের কথা বললাম, যে সত্য এবং সত্য গোপনের কথা বললাম, এই পুরো সময়টাকে ধরা আছে, এবং বেশ কিছু আর্কাইভাল ফুটেজ আছে।
আয়ান গিবসন যে লোরকার বায়োগ্রাফার তার অনেক সাক্ষাৎকার আছে, এবং তখনও পর্যন্ত 1986 সালেও যে কটি মানুষ বেঁচে ছিলেন যারা লোরকাকে দেখেছেন বা লোরকার সময়টাকে দেখেছেন জানেন, এরকম বেশ কিছু মানুষের কথাবার্তা সেখানে আছে। এই ছবিটা খুব উল্লেখযোগ্য একটা ছবি বলে আমার মনে হয়, দ্য স্পিরিট অফ লোরকা। দ্য স্পিরিট অফ লোরকা, দ্য স্পিরিট অফ লোরকা, এই ডিরেক্টরের নাম হচ্ছে মাইকেল ডিব, DIBB, মাইকেল ডিব। ওরা জানেন ছোট করে নেয় নামগুলো, মাইকেল থেকে মাইক অনেক জায়গায় পাবেন আপনারা, মাইক ডিব বা মাইকেল ডিব। দ্য স্পিরিট অফ লোরকা 1986, BBC এবং স্পেনের কো প্রোডাকশন, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্টারি। এ তো 50 বছরে, 80 বছরে, মানে লোরকার প্রয়াণের 80 বছরে, এই 2006 সালে, 2016 না 2016, 80 বছরে আরেকটা ছবি হয়েছে, এরকম একটা ডকুমেন্টারি। এই ছবিটার নাম হচ্ছে লোরকা, দ্য সি স্টপস মুভিং। কবিতার মতো একটা নাম, লোরকা, দ্য সি স্টপস মুভিং। এটা লোরকারই কোনো কবিতার রূপকল্প থেকে কিনা সেটা আমি শিওর নই, আপনারা হয়তো বলতে পারবেন আরও একটু দেখে শুনে। দ্য সি স্টপস মুভিং, এইটা হচ্ছে এই সময়ের আরও এর পরে আরও কিছু তথ্য পাওয়া গেছে, আরও কিছু ছবি পাওয়া গেছে, আরও ইনভেস্টিগেটিভ জার্নালিজম হয়েছে। আপনারা জানেন যে লোরকার ওই কোথায় লোরকার মৃতদেহ, সেই জায়গাটা কোথায়, গ্রানাদার জাস্ট বাইরে, কোন অরণ্যে, কোন পাহাড়ের কোথায় সম্ভাব্য জায়গাটা হতে পারে, এই নিয়ে অ্যানথ্রোপোলজিস্ট, আর্কিওলজিস্ট, বিজ্ঞানী, বায়োলজিস্ট, হিস্টোরিয়ান, এদের সবার টিম গড়েও কিন্তু অনেক হয়েছে, অনুসন্ধান হয়েছে, এবং তার পরে কিন্তু অনেক তথ্য এসেছে, যে তথ্যগুলোর আবার কিছু অনেকে বলেন যে, কিছু একদল বলেন যে সেগুলোর সত্যতা কতটা তা নিয়ে সন্দেহ আছে। এইসব নানান রকম, দুপক্ষই নানান রকম ব্যাপার স্যাপার আছে। কিন্তু যাই হোক, এই যে নানান রকম এই এখনকার বিজ্ঞান প্রযুক্তি, এই আরও এই সমস্ত প্রযুক্তির ব্যবহার, এইসব নিয়ে তো আরও নানান কিছু করা যায়, এখনও তো খুঁজে পাওয়া যায়। DNA, এই সমস্ত টেস্টিং হ্যানা ত্যানা করে, এইগুলো করে আরও অনেক রিসার্চ হয়েছে। এইগুলোকে ব্যবহার করে এবং এই সময়কার 21 শতকের আরও কিছু তথ্য পেয়ে এইগুলোকে খুঁড়ে এইগুলোকে করে এই ছবিটা হয়েছে। এই ছবিটার নাম হচ্ছে লোরকা, দ্য সি স্টপস মুভিং। এই ছবিটা আমি এখনও জোগাড় করতে পারিনি, শুধু ট্রেলার ইত্যাদি বা কয়েকটা ক্লিপিং টুকটাক বহু জায়গা ঘুরে এখানে, হ্যাঁ, কয়েকটা স্প্যানিশ লিঙ্কটিং ঘুরে এই ছবিটা কী করেই বা পাবো। ডকুমেন্টারি তো দেখার অবকাশ আমাদের কলকাতায় বসে নেই, তাও যদি একটু দিল্লি বম্বে থাকা যায়, বা ভারতেও খুব একটা নেই, বিদেশে গিয়ে যদি দেখা যায় তাও দেখা যায়, কিন্তু এইখানে বসে তথ্যচিত্রের তো সেই দাম আমরা দিই না। সুতরাং এই ছবি আমি নিজে এখনও পর্যন্ত দেখতে পারিনি, কিন্তু এই ছবিটা আমার দেখে মনে হয়েছে, কারণ আমি পড়েছি ছবিটা সম্পর্কে, এই পেছনের কিভাবে ছবিটা তৈরি হয়েছে, কি ব্যবহার হয়েছে, কিভাবে ডিরেক্টররা এটা ব্যবহার করেছেন, সেই সম্পর্কে পড়তে গিয়ে মনে হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, লোরকা, দ্য সি স্টপস মুভিং। সুতরাং দুটো সবার আগে বললাম রুকমাবতী কি হাভেলি, তারপরে বললাম কার্লোস সাউরার ব্লাড ওয়েডিংয়ের কথা। সেটা নাটক থেকে বেস করা একটা কাহিনী চিত্র, মিউজিক্যাল, সাউরার ফ্লামেঙ্কো ট্রিলজির অন্তর্গত। এবং তারপরে বললাম দুটো ডকুমেন্টারির কথা, একটা দ্য স্পিরিট অফ লোরকা BBCর করা, আর একটা লোরকা, দ্য সি স্টপস মুভিং, এই সেদিনের করা। কি জানেন, এই কয়েক বছর আগে পর্যন্ত 2015 সালেও ব্লাড ওয়েডিং হয়েছে নতুন করে। ছবিটার নাম হচ্ছে লা নোভিয়া, ওখানে চরিত্রটারও নাম মানে কোনে আর কি, দ্য ব্রাইড, আপনারা জানেন। এবং এটা একটা স্প্যানিশ ছবি, বুঝতেই পারছেন। এবং ছবিটা এখনও, এই ছবি কীরকমভাবে লোরকা মানুষকে নাড়া দেন, এই 2015 সালে স্পেন সরকার 3খানা ছবিকে বেছেছিল প্রাথমিকভাবে, যে সে বছর তারা ওটাকে অস্কারে পাঠাবে, একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য পাঠাবে বেস্ট ফরেন ফিল্মের নমিনেশনে। তো সেখানে 3টে ছবির মধ্যে এই দ্য ব্রাইড
এই ছবিটা ছিল। ছবিটার নাম দ্য ব্রাইড, লানোভিয়া। তারপর 3টে ছবির মধ্যে ফাইনালি এটা সিলেক্টেড হয়নি, অন্য ছবি পাঠানো হয়। কিন্তু এই যে অস্কারে পাঠানো বা তার মধ্যে একটা গুরুত্ব, একটা বোঝা তো যায় যে কি ইম্পর্টেন্ট একটা ছবি, এবং কেন সেই কবে 1933-34 লেখা একটা নাটক থেকে আজও 2015 সালে ছবি বানানো হয়, যেটা আমি বলেছিলাম প্রত্যেকটা দশকে প্রায় হয়েছে একবার করে। 70-এর দশক থেকে 80-এর দশকে হয়েছে, 90-এর দশকে হয়েছে। ইয়েরমা এবং বার্নার্ড দা আলবার সঙ্গে সঙ্গে ব্লাড ওয়েডিংও প্রায় 70s অনওয়ার্ডস প্রত্যেকটা দশকে কেউ না কেউ বানিয়েছেন। স্পেনে যতগুলো ফিল্ম স্কুল আছে তার প্রত্যেকটি ফিল্ম স্কুলের ছাত্রছাত্রীদের কেউ না কেউ তাদের ডিপ্লোমা ফিল্ম আমরা, আপনারা জানেন, ফিল্ম স্কুলের ছাত্র হিসেবে বেরিয়ে যাবার আগে যে শেষ ছবিটা বানাতে হয় 20 মিনিটের একটা ছবি, সেই ছবিটাকে বলে ডিপ্লোমা ফিল্ম। সেই ছবিটা সাবমিট করে আপনি ডিপ্লোমাটা পাবেন। সেটা হচ্ছে ওই মানে ফাইনাল ডিসার্টেশন আর কি, পিএইচডি ডিসার্টেশনের মতো। তো সেই রকম কত ছাত্রছাত্রী যে লোরকার ব্লাড ওয়েডিং আর ইয়েরমা আর বার্নার্ড দা আলবা বানিয়েছেন, এমনকি পোয়েতা নিউ ইয়র্ক বানিয়েছেন, এমনকি আমাদের অন্য যে কতকগুলো আরও রসিতা, তারপরে বলো আর যে কতগুলো এই সমস্তগুলো থেকে, প্রত্যেকটা নাটক থেকে, যেগুলো স্বল্প পরিচিত নাটক, সেইগুলো থেকেও ফিল্ম বানিয়েছেন স্প্যানিশ যে ছাত্রছাত্রীরা। তো সেইগুলো শর্ট ফিল্ম, আমি যে বললাম শর্ট ফিকশন ফিল্ম, সেগুলোতেও লোরকা আছে, এইভাবে আছে। ইয়েরমা আমরা জানি যে আমাদের কলকাতার নাট্যমঞ্চে ইয়েরমা হয়েছে, আমাদের অরুণ মুখোপাধ্যায় সেটা রূপান্তর করেছেন তার মতো করে, এবং নির্ণয় নাট্যগোষ্ঠীটা, আমি আমার লেখাটাতে সেটাকে উল্লেখ করেছি। ঠিক লকডাউন করোনার আগে নির্ণয়ের এই নাটকটা একদম সাড়া ফেলেছিল কলকাতার ইয়েতে, খুব সুন্দর, আমি নিজে সেটা দেখেছি। সঙ্গীতা পাল নির্দেশকের নাম, ও চেতনা নাট্য দলটারই কাছেই ও নাটক শিখেছে, অরুণ মুখোপাধ্যায় তার মেন্টার, এবং ও পরে নির্ণয় নাট্যদল বলে একটা নাট্যদল বানিয়েছে। সেই নাট্যদলের ব্যানারে ও ইয়েরমা বানিয়েছে। ও নিজেই সেখানে ইয়েরমা চরিত্রে অভিনয় করে, অপূর্ব অভিনয়। আমি লেখাটার আগে আমি ফোন করে বললাম, কি তোমরা লোরকার 125 বছরে ইয়েরমা করছো না, আবার ফিরিয়ে আনো আবার, কারণ লকডাউন সেসব করোনা তো অতীত, এবার লোরকার 125 বছর তো চলে যাচ্ছে, নাটকটা আবার করো। বলছে হ্যাঁ, আমাদের প্ল্যানে আছে, আমরা হয়তো ইয়েরমা এবছরেই আবার করব। তো এবছরে যদি ইয়েরমা আবার শুরু হয় কলকাতার নাট্যমঞ্চে, আপনারা দেখবেন গিয়ে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে ইয়েরমা খুব বাঙালি একটা নাটক, খুব বাঙালি একটা নাটক। এবং আমি জানি না কেন আজ পর্যন্ত বাঙালি চলচ্চিত্রকারেরা এই বাংলা কোনো সিনেমা লোরকার আশ্রিত এই নাটকটা থেকে ভাবেননি। যাই হোক, ইয়েরমা নানান সময়ে স্প্যানিশ হয়েছে, এবং আপনারা জানবেন যে ব্রাজিলে হয়েছে, মেক্সিকোতে হয়েছে, ইটালিতে হয়েছে, নরওয়েতে হয়েছে, সুইডেনে হয়েছে। প্রত্যেকটা দেশে লোরকার এই 3টে নাটক থেকে ছবি হয়েছে। তাদের নিজস্ব দেশ, সুইডেনে হয়েছে নিজের দেশের ভাষায়, সুইডিশে, নরওয়েজিয়ানে, এই সবগুলোতে লোরকার এই নাটকগুলো হয়েছে। আচ্ছা, এ তো গেল লোরকার নাটক থেকে বা সৃষ্টি থেকে সিনেমা। এবার আমি যদি বলি লোরকার জীবন নিয়ে ফিকশন ফিল্ম, তাও হয়েছে। মানে লোরকাই যেখানে এক চরিত্র, লোরকার চরিত্রে অভিনয় করছেন কেউ, দালির চরিত্রে অভিনয় করছেন কেউ, বুনুয়েলের চরিত্রে অভিনয় করছেন কেউ, ফ্রাঙ্কোর চরিত্রে অভিনয় করছেন কেউ, এইভাবে মানে লোরকার সময়টাকে নিয়ে একটা ফিকশন ফিল্ম, এরকমও হয়েছে। এই রকম ছবির ক্ষেত্রে আমি আপনাদের দুটো ছবির কথা বলবো। প্রথম ছবিটার নাম হচ্ছে ডেথ ইন গ্রানাদা। ডেথ ইন গ্রানাদা, এইটা বিখ্যাত একটা ছবি। এই ছবিটার আবার একটা অন্য নামও আছে, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লোরকা। হয় এটাকে আপনারা ডেথ ইন গ্রানাদা নামে পাবেন, এ নিয়ে লেখাপত্তর, অথবা এই ছবিটাকেই আপনারা দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লোরকা নামেও পাবেন। এই ছবিটা এই কিছু বছর আগে বানানো, মানে এই 1996-97 সালে বানানো, এবং খেয়াল করে দেখুন এটা লোরকার শতবর্ষ তখন, 1898, আর আমি বলছি 1996 সালে ছবিটা শ্যুট করা হয়েছে, 97 সালে রিলিজ হয়েছে। কিপিং ইন মাইন্ড লোরকার শতবর্ষ, সুতরাং লোরকার শতবর্ষ সেটা একটা ট্রিবিউট ছিল, ডেথ ইন গ্রানাদা বা দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লোরকা। এই ছবিটা আমি ওই বেআইনি উপায়ে জোগাড় করেছি।
হ্যাঁ, এটা ওই ডাউনলোড করে এটা পাওয়া যায় না, খুব বিচ্ছিরি একটা হল প্রিন্টের মতো একটা প্রিন্ট। হ্যাঁ হ্যাঁ, সে কেঁপে কেঁপে যাচ্ছে, হ্যাঁ, ছবি টবি বোঝা যাচ্ছে না, কিন্তু তবু দেখে দেখে এইভাবে কি সময়টা কিভাবে করেছে সেখানে অদ্ভুত। অ্যান্ডি গার্সিয়া বিখ্যাত একজন অভিনেতা, যিনি একই সঙ্গে নানান দেশের ইয়েতে অভিনয় করেন। অ্যান্ডি গার্সিয়া এখানে লোরকার চরিত্রে অভিনয় করেছেন, এবং এই ছবিটা দেখানো হয় পাস্ট এবং প্রেজেন্টের একটা গতায়াত আছে। এই ছবিতে মূল চরিত্র একজন জার্নালিস্ট, সেজন্য আমার ছবিটা একটু বেশি ভালো লাগে। রিকার্দো নামে একটি জার্নালিস্ট, যে 1954 সালের মাদ্রিদে এবং গ্রানাদায় ফিরে এসেছে। কোথা থেকে ফিরে এসেছে? সে থাকে এখন পুয়ের্তো রিকোয়। কেন পুয়ের্তো রিকোয় থাকে? কারণ ওই যখন স্প্যানিশ সিভিল ওয়ার শুরু হলো, যখন ফ্র্যাঙ্কোর লোকজন চারদিকে সবাইকে কেটে ফেলছে, মেরে ফেলছে, তখন রিকার্দোর বাবা, রিকার্দো তখন মাত্র 14 না 15 বছরের কিশোর, ওদেরকে নিয়ে পুয়ের্তো রিকোয় পালিয়ে যায়। সে কারণে ওদের প্রাণ বেঁচেছে, নইলে হয়তো ওরাও মরে টরে যেত এরকম। কিন্তু এই রিকার্দো 14 বছর বয়সে লোরকাকে দেখেছে। কোথায় দেখেছে? ধরুন এরকম একাডেমি অফ ফাইন আর্টসের একটা নাটকের মঞ্চে, নাটকের হলে দেখেছে। কোন নাটকে দেখেছে? ইয়েরমা নাটকে দেখেছে। এবং নাটকটা সিনেমাটা শুরুই হয় ওই দৃশ্য দিয়ে, যে রিকার্দো ইয়েরমা অভিনয় হচ্ছে, এবং ইয়েরমাতে আপনারা জানেন এমন সব বৈপ্লবিক কথাবার্তা আছে যে দর্শকেরা দ্বিধাবিভক্ত হয়ে গেছিল। একদল প্রচণ্ড হই হল্লা করছে, এসব কী হচ্ছে, এসব কী বলছে, নাটকের চরিত্র এসব চলছে না, চলবে না, এসব ভেঙে দেবো, এসব গুড়ি দেবো, এসব হবে না। আর একদল স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে লোরকাকে। এই রকমভাবে দ্বিধাবিভক্ত হয়েছিল ইয়েরমা নাটকটার রিয়াকশন হিসেবে। তো এই দৃশ্যটা আছে প্রথমের দিকে এই ছবিটার, এবং রিকার্দোর সঙ্গে ছবির মধ্যে লোরকার দেখা হয় উইংসের বাইরে, এবং লোরকা অদ্ভুত গায়ে কাটা দেয় সেই দৃশ্যটা দেখতে। তো লোরকা মানে অ্যান্ডি গার্সিয়া, তিনি রোমান্সেরও খিতেনো এই বইটা তার ছিল, এই বইটা তিনি তখন রিকার্দোকে উপহার দেন এবং লিখে দেন রিমেম্বার মি। ঠিক আছে, এখানে লিখে দেন, ইয়েতে স্প্যানিশে লিখে দেন, জারি হচ্ছে রিমেম্বার মি লিখে দেন। এরপরে আমরা দেখি লোরকা নেই, এবং 1936 আর 1954, এখন 1954 মানে ওই যে একটু আগে বললাম ফ্রাঙ্কোর একেবারে ভরপুর রাজত্ব, সেই 1954 সালে রিকার্দো নামের জার্নালিস্ট ছিলেন, সে এখন 30-31 বছর তার বয়স, সে এখন ফিরে এসেছে। এসে সে ওই জার্নালিস্টের চোখ দিয়ে সে এবার 1954 সালের গ্রানাদায়, ভাবুন, সে লোরকার মৃত্যুকে খোঁচাচ্ছে। কি হয়েছিল, কোথায় হয়েছিল, একজন লোকের কাছে যাচ্ছে, প্রত্যেকে, কেউ ওর সঙ্গে কথা বলছে না, সবাই মুখ ঘুরে চলছে। কেউ বলছে তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে। ওকে দেখা যাচ্ছে ওর পেছনে গাড়ি নিয়ে কেউ ফলো করছে, ঠিক একদম এই রকম যেরকম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বা তারপরে হতো, ঠিক সেই রকম। ফেউ লেগে গেছে, চর লেগে গেছে পেছনে। কিছু কিছু 2-1 ওর বন্ধু পাচ্ছে, এবং সেই বন্ধুরা ওকে বলছে যে তুমি কিন্তু পারবে না কিছু করতে, তোমার সঙ্গে কথা বলার জন্য কিন্তু আমাদের প্রাণটা এবার বেঘরে চলে যাবে, সুতরাং তুমি এগুলো একদম ঘাটাঘাটি করো না, একদম কিচ্ছু করো না। এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে একটা জায়গাতে যে সরকার পক্ষের একজন লোক, ও তার কাছেও পৌঁছে গেছে, সে এতই ডেসপারেট যে সরকার পক্ষের একজন লোকের কাছে যেতেও ওর কোনো ইয়ে হয় না। সে বলছে, হ্যাঁ আমি তো ভাবছি লোরকাকে নিয়ে লোরকার একটা বই বার করবো, আমি করে লোরকার সমস্ত কবিতা টবিতা কিছু বেছে সংগ্রহ কিছু একত্র করে একটা ট্রিবিউট হবে। লোরকা আমাদের এত বড় একজন কবি, হাজার হোক, তাকে একটা বই বার করতেই হবে। পরে সে আরেক জায়গায় গিয়ে জানে ওই মানুষটি যে বলছে এখন সে লোরকার পাবলিশার হতে চাইছে, সে লোরকার ষড়যন্ত্রকারীদের একজন। এবং এই ছবিটা আসলে মতান্তরে এটাই দেখায় যে কবিকে আমরা তার কবিতার জন্য ভালোবাসি, মানে আমাদের কাছে লোরকার পাওয়ার তো তার কবিতার জন্য, তার সৃষ্টির জন্য। আর এমন কিছু মানুষও পৃথিবীতে আছে লোরকার পাওয়ার তাদের ওপর ভয়ের জন্য, লোরকাকে তারা ভয় পায়, সেই ভয় থেকেই তারা লোরকাকে হত্যা করেছে। এবং এখনও মৃত্যুর পরেও লোরকার ভূত তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, এবং
লোরকা এমনভাবে তাদের উপর প্রভাব বিস্তার করে আছেন যে ওই লোক দেখানো পাবলিকেশন দিয়ে, বই প্রকাশ করে, জবানি দিয়ে, বিবৃতি দিয়ে বলতে হচ্ছে যে হ্যাঁ আমাদের এত বড় কবি, এর কবিতা তো বার করতেই হবে। সুতরাং ক্ষমতা কখন কিভাবে কথা বলে, তো সেইটা এই পুরো এই যে লুকোচুরি খেলাটা, পিং পং খেলাটা, এইটা নিয়েই পুরো ছবিটা। ছবি হিসেবে খুব উচ্চমার্গের তা আমি বলবো না। এর মধ্যে বা নানান রকম সাবপ্লট এসেছে। রিকার্ডো চরিত্রটা যেহেতু জার্নালিস্ট চরিত্রটা যেহেতু মূল চরিত্র, আর লোরকা এখানে একটা ফয়েল হিসেবে আসেন। লোরকা আসেন পার্শ্ব চরিত্র হিসেবে, কিন্তু গোটা চরিত্রেই, গোটা ইয়েতেই তার আছে, ভূমিকা আছে। কিন্তু রিকার্ডোর চরিত্রটাই এখানে মুখ্য। রিকার্ডোর আবার একটা লাভ ইন্টারেস্ট আছে, সেই তার রিকার্ডোও নানান অত্যাচার নির্যাতনের মুখোমুখি হয়। এই নিয়ে নানান কিছুভাবে লোরকার চরিত্রটা ফুটে ওঠে। সুতরাং লোরকা টাইমস অফ লোরকা সেটা এই ছবির মধ্য দিয়ে আছে। ডেথ ইন গ্রানাদা বা দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লোরকা, এই ছবিতে এর মধ্য দিয়ে মোটামুটিভাবে লোরকাকে নিয়ে আমি এই মূল কতকগুলো কাহিনী চিত্র, ডকুমেন্টারি এবং এই যে ইয়েগুলো আমি বললাম, এইগুলোর বাইরে আরও অজস্র অ্যানিমেশন ছবির কথা আমি আগে বলেছি, যেগুলো সম্পূর্ণ অন্য দিকে যায়। এইবারে আমি এমন একটা জিনিস আমি এবার একদম শেষ দিকে নিয়ে এসেছি। লোরকার ছবি মানে কি শুধু লোরকাকে নিয়েই ছবি? তা কিন্তু নয়। ভেবে দেখুন, লোরকার সময়ে দালিকে ছাড়া তো আমরা লোরকাকে ভাবতে পারি না, আমরা তো লুইস বুনুয়েল ছাড়া লোরকাকে ভাবতে পারি না। সুতরাং লোরকাকে নিয়ে ছবি কিন্তু এক অর্থে দ্য আন্দালুসিয়ান ডগও কিন্তু লোরকাকে নিয়েই ছবি, এটা কিন্তু কখনো অস্বীকার করা যাবে না। দ্য আন্দালুসিয়ান ডগ, লা আসিয়া আন্দালু কবে বানানো? 1929 সালে, যখন এদের বন্ধুত্বটা তখনও অটুট। এই তিনজনের বন্ধুত্ব তখনও অটুট, তাই তো রেসিডেন্সিয়া ইনস্টিটিউট, যেখানে ইয়েতে মাদ্রিদের যে কেন্দ্রটা, যেটা একই সঙ্গে ছাত্রছাত্রীদের থাকার জায়গা এবং চমৎকার একটা আভাগার্ডে চিন্তা ভাবনার একটা সেন্টার, একটা কালচারাল সেন্টার। এই ইনস্টিটিউটে পরে পরে অনেক জগৎ বিখ্যাত মানুষ এসেছে। এখানে লোরকা, দালি, বুনুয়েল এরাই শুধু বিচরণ করেছেন, থেকেছেন, ঘুমিয়েছেন, শুয়েছেন, ছবির প্রদর্শনী করেছেন, তর্ক করেছেন, ঝগড়া করেছেন, তা নয়। এখানে পরে পরে আইনস্টাইন এসেছেন, এখানে মাদাম কুরি এসেছেন, এখানে স্ট্রাভিন্সকি এসেছেন। কে আসেননি এই জায়গাটাতে? কিন্তু 1936-এর পরে স্বাভাবিকভাবেই এই ইনস্টিটিউটটা বন্ধ হয়ে যায়। অনেক পরে খোলা হয়, যখন এই ফ্র্যাঙ্কো ট্যাঙ্কো চলে গিয়ে আবার রিপাবলিক। কিন্তু সেই পুরনো গ্লোরি আর ফিরে আসেনি, কারণ জমানাটাই বদলে গেছে এবং এখনও সেটা আছে। এবং এখন তো সেটা একদম পুরো মিউজিয়ামের মতো করে আছে, সেটা একটা অঙ্গ, একটা সবাই সেটা দেখতে যায়, যেমন লোরকার বাড়ি মিউজিয়াম করে রাখা হয়েছে, সেই রকম আর কি। তো আপনারা দালি, বুনুয়েল আর লোরকার বন্ধুত্ব নিয়ে আমরা বলি, কিন্তু এই বন্ধুত্ব কিন্তু খুব টালমাটাল বিতর্কিত একটা বন্ধুত্ব। আপনারা জেনে রাখবেন, যদি লোরকার বায়োগ্রাফি আমরা পড়ি, এই আয়ন গিবসনের বইগুলোর কথা বললাম, যেগুলো সেই অর্থে অথেন্টিক ডকুমেন্টারি বলে আমরা মনে করতে পারি, সেইগুলোতে কিন্তু পাতার পর পাতা জুড়ে লেখা যে বুনুয়েল একদম সহ্য করতে পারতেন না লোরকাকে। তার কারণ হি ওয়াজ জেলাস অফ দিস ফ্রেন্ডশিপ বিটুইন দালি অ্যান্ড লোরকা। এবং দালি আর লোরকার বন্ধুত্বটাও এই সমকাম, সমপ্রেম, যৌনতা, প্রেম, বন্ধুত্বতা, এটা যে কোথায় কতটা কনভার্জিং আর ডাইভার্জিং বৃত্তের কতটা যে আসা আর চলে যাওয়া, কোথায় কতটা মেলে, কোথায় কতটা মেলে না, এর থই পাওয়া সত্যি খুবই মুশকিল। দালিপন্থীরা সবসময় বলে এসেছেন না 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 না, সবসময় লোরকা অ্যাকচুয়ালি এই সমস্তগুলো করেছেন, সবসময় তিনিই দালির দিকে সেক্সুয়াল অ্যাডভান্স করতেন। আর সবসময় দালি তো একজন খুব একটা অদ্ভুত অন্যরকম একটা ব্যক্তিত্বের মানুষ ছিলেন, তার একটা খুব খিটকেল টাইপের একটা মানুষ ছিলেন কিন্তু দালি, হ্যাঁ, মানে এবং তার একটা অদ্ভুত কিছু কিছু ইডিওসিনক্রাসিস ছিল দালির, হ্যাঁ। এবং সে একটা অভিজাত বাড়ি থেকে আসা একটা ছেলে, 18-20 বছরের একটা ছেলে, ওই রকম একটা গোপ রাখে এরকম ইয়েতে। তার গোপ থেকে শুরু করে সে যা ছবি আঁকে, সে যা বলে, তার সমস্ত কিছু হচ্ছে আইকনোক্লাস্টিক। সুতরাং তার সঙ্গে তো আন্দালুসিয়ান ডগ ছবির বানানোটা, স্ক্রিপ্ট লেখাটাই তো ওই জায়গা থেকে, যে
আমরা এমন 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 কিছু ইমেজ নিয়ে নিয়ে স্ক্রিপ্টটা লিখব যেখানে র্যাশনালিটির রও থাকবে না। যা কিছু র্যাশনাল আমরা তাকে একেবারে ডিসকার্ড করব। আমরা কোনো ব্যাখ্যা দেব না কেন একটা চোখের ওপর একটা চোখ ফেড়ে একটা ছুরি চলে যায় অদ্ভুতভাবে ওই রকম ইয়ে করে, কেন একটা হাতের তালুর মধ্য থেকে একের পর এক পিঁপড়ের ঝাঁক বেরিয়ে আসে, এইরকম। এগুলোর কোনো ব্যাখ্যা নেই, এগুলো সবই স্বপ্ন। এটা যেন ড্রিম প্লট একটা। এবং আপনারা এটাও জানেন যে দুটো স্বপ্ন থেকে ছবিটার সৃষ্টি। একটা স্বপ্ন দেখেছিলেন ডালি, তিনি দেখেছিলেন যে একটা হাতের মধ্য থেকে পিঁপড়ে বেরিয়ে আসে, এটা তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। আর একটা ছবি দেখেছিলেন বুনুয়েল, তিনি দেখেছিলেন যে একটা চোখের মধ্য দিয়ে একটা ছুরি চলে যাচ্ছে। কীভাবে যে এরকম হিংস্র এবং অদ্ভুত বিটকেল স্বপ্ন মানুষ দেখে তাও জানি না, হয়তো শিল্পীরাই দেখেন। এবং সেইখান থেকে ছবিটার সৃষ্টি। এবং আপনারা জানবেন যে লোরকার বায়োগ্রাফিতে এ কথা লেখা আছে, লোরকার একটা কমপ্লেক্স ছিল বা তিনি বিশ্বাস করতেন যে ওই আন্দালুসিয়ান ডগ আসলে লোরকা। এই দুজন এই ছবিটার রেফারেন্স ওকে দিয়ে বানিয়েছে। এই ডগ হচ্ছেন উনি, আন্দালুসিয়ান ডগ। আন্দালুসিয়ান ডগটা আসলে স্প্যানিশ একটা প্রোভার্বের অন্তর্গত। দ্য আন্দালুসিয়ান, আমি এরকম একটা পেয়েছি, দ্য আন্দালুসিয়ান ডগ হাউলস হু হ্যাজ বিন কিল্ড, এরকম বোধহয় একটা প্রবাদের মতো একটা আছে স্প্যানিশ ইয়েতে। মানে হয়তো অনেকটা ওই রাজাতোর কাপড় কোথায় এরকম একটা ভাব হতে পারে, আমি জানি না। কিন্তু এইখান থেকে আন্দালুসিয়ান ডগটা এসেছে, মানে সেটা স্প্যানিশ লোরের একটা অঙ্গ আর কি। কিন্তু লোরকা বিশ্বাস করতেন, এবং লোরকার যে ক্রিটিকরা, লোরকার সমালোচকরা, লোরকার বিশ্লেষকরা, এরাও মনে করেন যে আন্দালুসিয়ান ডগ আসলে মূলত বুনুয়েলের এটা একটা ক্রিটিক, হেভি ক্রিটিক অফ লোরকা। সুতরাং লোরকা সেভাবেও জড়িয়ে আছেন আন্দালুসিয়ান ডগের সঙ্গে, এটা তো বলতে হবে লোরকার নিয়ে ছবি নিয়ে বলতে গেলে। আর এই সেদিন একটা ছবি হয়েছে, লিটল অ্যাশেজ বলে একটা ছবি। লিটল অ্যাশেজ, লিটল অ্যাশেজ আসলে দালিরই একটা পেইন্টিংয়ের নাম। এই পেইন্টিংটার আপনারা এক্ষুনি গুগল খুললে দেখতে পাবেন, সিনেসিতাস বলে একটা ছবি। আসল নাম হচ্ছে সিনেসিতাস, এবং এটার পরে নাম হয় লিটল অ্যাশেস, লিটল অ্যাশেস। তো এই ছবিটা থেকে ছবিটার নাম হয়েছে, চলচ্চিত্রটার নাম হয়েছে। এটা এই 2016 সালের বা 18 সালের ছবি। এইটাতে অভিনয় করেছেন, এটা একই সঙ্গে ইউকে এবং স্প্যানিশ প্রোডাকশন। রবার্ট প্যাটিনসন এর নাম আমরা সবাই জানি টুয়াইলাইট সিরিজটার জন্য। আজকালকার ছোট ছেলে মেয়েদের কাছে, মানে ইয়াং টিনেজার যারা বা ইয়াং যে জেনারেশন, তাদের কাছে টুয়াইলাইট এবং রবার্ট প্যাটিনসন হচ্ছে একদম ক্রাশ যাকে বলে আর কি। হ্যাঁ, তো রবার্ট প্যাটিনসন এখন কিছুটা বড় হয়েছে। রবার্ট প্যাটিনসন হ্যারি পটার সিরিজেও বাচ্চা চরিত্রগুলোর একজন ছিল, রবার্ট প্যাটিনসন। পরে সে টুয়াইলাইট হয়েছে, টুয়াইলাইটে সে ভ্যাম্পায়ার একটা চরিত্র হয়েছিল। এই রবার্ট প্যাটিনসন 21 বছর না 22 বছরের যখন আজ থেকে 5-6 বছর আগে, সে এই ছবিটায় দালির ভূমিকায় অভিনয় করেছে। আর লোরকার ভূমিকায় অভিনয় করেছেন হেভিয়ার বেলট্রান বলে একজন অ্যাক্টর, হেভিয়ার বেলট্রান। আর বুনুয়েল চরিত্রে আরও একজন আর কি। এই ছবিটা পুরোটাই লোরকা, দালি এবং বুনুয়েলের বন্ধুতা, যৌনতা, সমকাম, সমপ্রেম, এই সমস্ত কিছু এই সম্পর্কের টালমাটাল নিয়েই ছবিটা। এই ছবিটা সে কারণে নানানভাবে প্যান্ডও হয়েছে, লোকে খুব গালাগালিও দিয়েছে ছবিটাকে। কারণ বিখ্যাত মানুষদের নিয়ে বা প্রিয় মানুষদের নিয়ে আবার এই ধরনের ছবি সবসময় সবাই পছন্দ করে না, আপনারা জানেন। কিন্তু এই ছবিটা আবার একদিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি, কারণ যেই জায়গাটা নিয়ে বলতে আমরা ঠিক কমফোর্টেবল ফিল করি না বা সচরাচর আমরা যেই পরিসরটায় যাই না, সেটা এই ছবিটা দুম করে একেবারে চোখের সামনে বসিয়ে দেয়। এটা শুরুই হয় মাদ্রিদে, ওদের সবার ওই হস্টেলে থাকা নিয়ে, সবাই 19-20 বছরেরই। এবং ছবিটা কিন্তু লোরকা, দালি, বুনুয়েলের পরিণত বয়সে যায়ই না। লোরকা পরে যে লোরকা হয়েছেন, দালি যে পরে দালি হয়েছেন, বুনুয়েল যে পরে বুনুয়েল হলেন, ছবিটা এই নিয়ে আদৌ ইন্টারেস্টেডই নয়। ছবিটা ঠিক ওই সময়টাতেই থাকতে চায়, থাকতে ভালোবাসে এবং থেকে যায়।
এটা খুব চমৎকার একটা সেজন্য পেন পিকচার অন স্ক্রিন। এটা ওই তরুণ ওই কয়েকটি ছেলের যারা ভবিষ্যতে এইরকম একজন কিংবদন্তি হবেন চিত্রকলার জগতে, কাব্যের জগতে, নাট্যের জগতে, বিদ্রোহের জগতে এবং চলচ্চিত্র জগতে তো বটেই বুনুয়েল, এইগুলো। এবং আপনারা জানেন যে বুনুয়েল তো অনেক বছর বেঁচে ছিলেন এবং ডালিও, এরা দুজনেই লম্বা জীবন পেয়েছিলেন এবং এরা কিন্তু একের পর এক সাক্ষাৎকারে, ছবিতে লিখে গেছেন এবং তাদের অনেক জায়গাতেই এগুলো লেখাও আছে। মানে দালির একেবারে গ্রাফিক্যালি লেখা আছে যে লোরকা আমাকে অ্যাপ্রোচ করতেন, আমি ভয় পেতাম, আমি এ করতাম, আমি ওকে ছড়িয়ে দিতাম, এই সমস্ত। এবং তারপরে এমনও হয়েছে যে লোরকা তারপরে একটি অগত্যা একটি মেয়ের শরণাপন্ন হলেন এবং সেটা আবার দালি ভয়েরের মতো দেখছেন। এই অদ্ভুত এই সমস্ত, এটাকে আপনি কি বলবেন, শৈল্পিক বলবেন নাকি দানবিক বলবেন নাকি পাশব প্রবৃত্তি বলবেন নাকি মানুষেরই এই শিল্পের একটা অবচেতনের জায়গা বলবেন, এ তো ব্যাখ্যা তো অন্য কথা। ভ্যালু জাজমেন্ট করলে তো সে অন্যদিকে চলে যাবে। কিন্তু এই জিনিসগুলো এই মানুষগুলোর মধ্যে ছিল, সময়টাও সেরকম ছিল এবং এই জায়গা থেকে এরা পরে নিজেদের জীবনগুলো নানা খাতে প্রবাহিত করেছেন। লোরকা গিয়েছেন একদিকে বন্ধুত্বের মূল্যে, এদের বন্ধুত্ব ভেঙে গেছে। কিন্তু আপনারা জানবেন ওই যে যেমন বলছিলাম যে ফ্রাঙ্কোর জমানা যেমন কোনো দিন লোরকাকে ভুলতে পারেনি, লোরকার ভূত যেমন ওই ব্যাংকোর ভূত চেপে বসেছিল ম্যাকবেথের ঘাড়ে, সবসময় যেদিকে তাকায় ব্যাংকোকে দেখতে পায়, সেরকম ফ্রাঙ্কোর জমানা যেমন সব জায়গাতে লোরকার ভূতকে দেখতে পেত, দালি ওয়াজ অবসেসড উইথ লোরকা রেস্ট অফ হিজ লাইফ। কত লেখা যে তিনি লিখে গেছেন, এত লেখা এবং এত রেফারেন্স তিনি হয়তো তার নিজের স্ত্রী সম্পর্কেও লেখেননি। লোরকা নিয়ে তার যত লেখা আছে এবং এই বন্ধুত্বটা, এই সম্পর্কটাও স্পেনের নানান ছবিতে, ছোট বড় ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, শর্ট ফিকশন, কাহিনী চিত্র নানানভাবে এসেছে। তো এই কাহিনী চিত্রটা দিয়ে আমি কথা শেষ করতে চাই যে আমি একটু সূত্র ধরিয়ে দিলাম মাত্র। এগুলো কতগুলো ছবি নিয়ে ইন্টারেস্ট তৈরি করার ব্যাপার, এই নিয়ে অনেক আরও কথা হতে পারে, ছবিগুলো দেখে তারপরে কথা বলার ব্যাপার। কিন্তু অন্তত এই ছবিগুলো জায়গাগুলো বলাও গেল, যে মানুষটাকে আমরা কবিতার মধ্য দিয়ে পাচ্ছি, নাটকের মধ্য দিয়ে এভাবে পাচ্ছি, বা তার নাটকগুলো এভাবে পর্দায় পাচ্ছি, ঠিক সেভাবে মানুষটাকেও আমরা এইভাবে পর্দায় পাচ্ছি। তো সিনেমায় লোরকা আমার মনে হয় একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এ চলতেই থাকবে। মানে আমরা কোনোদিনই হয়তো এই মানুষটাকে চলচ্চিত্রের পর্দায় ছেড়ে যাব না। আর অদ্ভুত কথা, তিনি সবসময় থাকবেন আমাদের সামনে। এই যে ছবিটা আছে, এই ছবিটার এই রকম মুখটাই থাকবে, তাই না? আমরা দালির বুড়ো বয়সের ছবি দেখেছি, আমরা বুনুয়েলের বুড়ো বয়সের ছবি দেখেছি, কিন্তু আমরা কিন্তু দালির ওই চুমড়ানো গোফের ওই ছবিটা মনে থাকে, আর তাছাড়া মনে থাকে না। কিন্তু লোরকার এই ছবিটাই, বা ওই যে সবসময় হাসি মুখের আরেকটা ছবি আছে 1936 সালের যে ছবিটা একদম ফ্রন্টাল, এটা তো একটু প্রোফাইল, আর একটা ফ্রন্টাল একটা ছবি আছে, সেই ছবিটা, এই দুটোই আমাদের এই মুখটাই সবসময় মনে থাকবে। এই যে ফ্রোজেন ইন টাইম, 1934, 35, 36-এর লোরকা, এই মুখটা আমাদের জীবনে, আমাদের মনে এবং পর্দায় থেকে গেছে। লোরকা কখনো বুড়ো হবেন না, দালি বুনুয়েল বুড়ো হবেন, কিন্তু লোরকা কখনো বুড়ো হবেন না। আপনাদের সবাইকে আমি বোধহয় অনেক সময় পার্টার করিয়ে দিয়ে একেবারে করেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিশিরবাবু বললেন যে যেটা লোরকার কবিতার মধ্যেও বিধৃত, সবুজ, আমি তোমাকে সবুজ চাই। তিনি সারা জীবন আমাদের কাছে সবুজ হয়ে থাকবেন। এবং প্রসঙ্গত একটু লাইট মুডেই বলি যে আজকে আমরা ইস্পানোফিলোজের মেম্বাররা এই সবুজকে সম্মান করি, আমরা আজকে একটু সবুজে সেজে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। যারা রইলেন সবাইকে ধন্যবাদ, শিশিরবাবুকে অজস্র ধন্যবাদ। মানে এত চমৎকার একটা আলোচনা উনি আমাদের উপহার দিলেন এবং অনেক ভাবনার উপাদান উনি আমাদের দিয়ে গেলেন। এবং আশা করি ওনার ব্যস্ত সময়ের মধ্যে ভবিষ্যতেও যদি কখনো আমরা আবার ওনার কাছে প্রার্থী হয়ে যাই, উনি নিশ্চয়ই আমাদের আবদারগুলো নিজের সময়টুকুন
ইয়ে করে আমাদের একটু সময় দেবেন।